আচ্ছা, সো আমি আপনাদের লাস্ট ক্লাসে যতটুকু দেখাইছিলাম সেটা ফার্স্টে আমি আরো একবার রিক্যাপ করব। সেটা রিক্যাপ করার পর আপনাদেরকে আমি যে রিসোর্সটা দিয়েছিলাম সেই রিসোর্সের কতটুকু কমপ্লিট হয়েছে বা কতটুকু কমপ্লিট করেছেন সেটার আপডেটটা আমি কাইন্ডলি আরেকবার নিব। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা যেটা যতটুকু করেছিলাম, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে জাস্ট ভিএস কোডটা সেট আপ করা দেখছিলাম। তো আমি আরেকবার এখানে দেখা, যেমন আমরা আমাদের ডেস্কটপ সি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করেছিলাম মানস্ট্যাক, দেন এই ফোল্ডারটা আমরা হচ্ছে ভিএস কোড দিয়ে ওপেন করছিলাম। সো আমি যদি নর্মালি জাস্ট এটা ভিএস কোড ওপেন করি, এখান থেকে ভিএস কোড ওপেন করে যে কোনো ফোল্ডারই ওপেন হতে পারে, আমার এটা কোনো প্রবলেম না। আমরা জাস্ট হচ্ছে এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে আপনাদের ক্ষেত্রে হয়তো বা এখানে আমার এক্সিস্টিং আগের কোড ছিল, এই জন্য সেই কোডগুলো ওপেন হয়েছে। বাট সেটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে যে কোনো কিছু আসতে পারে, একটা নিউ ফোল্ডার স্ট্রাকচার আসতে পারে, যা কিছু আসুক না কেন আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে একটা অপশন আছে ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডার অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের যেখানে ফোল্ডারটা আছে, যেমন আমি মানস্টেক 1 ফোল্ডারটা ওপেন করব, সেটা সিলেক্ট করলাম। আমার ক্ষেত্রে ওপেন বাটনটা এখানে, বিকজ আই এম ইউজিং উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, সো ইউ গাইজ আর ইউজিং উইন্ডোজ মেবি, সো নো প্রবলেম। ওপেন, আমি ওপেন করে নিলাম। সো ইন লাস্ট ক্লাস উই ডিসকাস জাস্ট দ্য বেসিক অফ এইচটিএমএল ট্যাগস। লাইক আমরা এখানে একটা ফাইল তৈরি করেছিলাম এন্ড ওটার নাম ছিল index.html, এবং ওই এইচটিএমএল ফাইলে আমি জাস্ট হচ্ছে h1 ট্যাগ নিয়ে একটু কথা বলেছিলাম। তো এখন এটা আমি রান করব কিভাবে, আমি এই ফোল্ডারটা যেই জায়গা থেকে ওপেন করেছিলাম ওই ফোল্ডারটাতে আমি যাব। তো ওই ফোল্ডারটা হচ্ছে আমার এই যে এটা ফোল্ডার, মানস্ট্যাক 1 ফোল্ডার। আমি যে ফাইলটা তৈরি করেছি এখানে ভিএস করে, সেই ফাইলটার নাম হচ্ছে index.html। তো আমি এই ফাইলটা হচ্ছে খুঁজে বের করব। ফাইল এক্সপ্লোরারটা এখানে ক্লিক করলে ওপেন হয়, এবং এটা ধরে আমি চাইলে একটু মিনিমাইজও করতে পারবো। অফ করলাম এন্ড এটাই যে ওপেন করা ক্লোজ করা, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। যদি প্রেস করি তাহলে এটা ওপেন থাকলে ক্লোজ হবে, আর ক্লোজ থাকলে ওপেন হবে। এখন এই index.html ফাইলটা আমি যে কোডটা করেছি এটাকে আমি রান করব কিভাবে, এটাকে আমি রান করব ওই ফোল্ডারে আবার যাব মানস্ট্যাক 1 and then index.html ওপেন করলে here is our file. And in class if you have some question, আপনারা হচ্ছে সাথে সাথে মাইক অন করে কথা বলা শুরু করবেন না। প্রথমে হচ্ছে হ্যান্ড রাইজ বাটন, সাপোজ আমি একটা লেকচার দিচ্ছি, আপনি ওই টপিকটা বুঝতেছেন না, আমার লেকচারটা বুঝতেছেন না, তাহলে এখানে যে হ্যান্ড রাইজ অপশনটা আছে ওইটা হ্যান্ড রাইজ করবেন। তাহলে আমি তখন বলবো যে ভাই এখন কোশ্চেন করেন। এটা বুঝতে পারছেন রেজ এন্ড মারুফ ইনস্ট্রাকশনটা? জি ভাইয়া। মানে অনেকে আছে যে সাপোজ একটা জিনিস বুঝতেছে না, ঠাস করে আমি মানে কথা বলার মাঝখানেই মাইক্রোফোন অন করে কোশ্চেন করা শুরু করলো, সো এতে আমার প্রবলেম হয়, বা যে কোনো কারোর প্রবলেম হতে পারে হুট করে কথা বলা শুরু করলে। সেই জিনিসটা একটু মেনটেন করার ট্রাই করবেন অ্যাকচুয়ালি। সো নাও এখন এখানে তো আমি জাস্ট h1 ট্যাগটা নিয়ে আলোচনা করেছি, সো এরকম আরো অনেক ট্যাগস আছে। সো ওই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে স্টাডি করব? সো এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব, or you have to follow this instruction. একটা ওয়েবসাইট আছে W3 School, maybe I have added it already in your resources tab. Just let me open. Okay, আমরা নোশনের ফাইলটা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটা আমি ওপেন করেছি। তো এই যে এখান থেকে আমি হচ্ছে এই যে ফ্রন্ট এন্ড পার্টে আছি, আমরা এখন ফ্রন্ট এন্ডে যাব, দেন HTML এ যাব, দেন এখানে একটা ইউটিউব রিসোর্স আছে, আরেকটা আছে ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনে কি আমি কিছু অ্যাড করছি না? সো ডকুমেন্টেশনে আই এম অ্যাডিং এ HTML ডকুমেন্টেশন ফ্রম W3 স্কুল। এইটা আপনারা ফলো করবেন এবং এটা আমি আপনাদেরকে শেষ করাবো। সো W3 স্কুল HTML কোর্স। ভাই অনেক স্টাডি করতে হবে, বিলিভ মি, অনেক স্টাডি করতে হবে। স্টাডি করার মেন্টালিটি রাখতে হবে যদি if you wanna guys to be a web developer or engineer, ইউজ স্টাডি করতে হবে। সো W3 স্কুল, এখন আপনাদের কাজ হবে just open this documentation from the Notion website and just click on it.
So you can find HTML, or you can search in Google using HTML W3 School. W3 School. এখান থেকে আসলে এখানে সার্চ করলে হবে এটা। আরেকটা রিসোর্স আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে একটা ইউটিউব প্লেলিস্ট ইন দ্য ইউটিউব রিসোর্সেস। এই যে এই প্লেলিস্ট, সো এটা কি আপনারা শুরু করেছেন? আমি কিন্তু আপনাদেরকে প্ল্যান ভাগ করে দিয়েছিলাম, রাইট মারুফ এন্ড রেজা? জি না ভাইয়া, প্ল্যান ভাগ করে দেন নাই, তবে বলছিলেন শেষ করার জন্য। হ্যাঁ এটাই না, আমি প্রথম অ্যাকর্ডিং টু ইওর লাস্ট চ্যাট আমি আপনাদেরকে বলছিলাম প্রতিদিন 10টা করে ভিডিও দেখার জন্য। ও আমার আচ্ছা, এটা জি জি যতটুকু আই ক্যান রিমেম্বার। জি ভাইয়া, ঠিক আছে, 10টা করে ইনশাল্লাহ করছি আমি। আমি ভাবতেছিলাম যে আলাদা আলাদা বলছেন কিনা। হ্যাঁ মারুফ ভাই বলেন, কি বলবেন? ভাই আমি টোটাল মানে 28টা শেষ করছি। গ্রেট। সো রেজা ভাই, আচ্ছা মারুফ এন্ড রেজা, আপনারা কি আচ্ছা মাঝে মধ্যে আমি আপনাদেরকে একটু নাম ধরে আপনি করে বলবো, বিকজ ইটস ফ্রম মাই অফিস কালচার অ্যাকচুয়ালি। সো আপনারা কিছু মাইন্ড ভাই করবেন? নো প্রবলেম, নো প্রবলেম। নো প্রবলেম ভাইয়া। অফিস কালচারে হচ্ছে ওইখানে কোনো ভাই আর স্যার নাই, তো ডিরেক্ট নাম ধরে ডাকা হয়, সো ওই হ্যাবিটটা আর কি। আচ্ছা আপনাদের বাসা কি হচ্ছে কাছেই, মানে কাছাকাছি থাকেন? খুব কাছাকাছি না ভাইয়া। আচ্ছা আপনার রেজা ভাই হচ্ছে ল্যাপটপ কেনার পর কয়েকটা দিন, লাইক ফার্স্ট 1 মান্থ আপনারা যতটুকু পারেন একটু গ্রুপ স্টাডি করা ট্রাই করবেন একসাথে। মানে ইনশাল্লাহ। প্রতিদিন পসিবল না হলেও 2-1 দিন পর পর দুইজনে একসাথে ল্যাপটপ নিয়ে বসে, যদি কোনো লাইক ওরকম আছে কি না আই এম নট শিওর, মানে আপনাদের বাসার আশেপাশে কোনো ক্যাফে আছে যেখানে বসে থেকে ল্যাপটপ ইউজ করা যায়, মানে অথবা বাসায় বসতে পারেন, ক্যাফে ট্যাফে বাদ, বাসায় বসতে পারেন বা কোনো জায়গায় একটা বসতে পারেন, অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স একসাথে বসে স্টাডি করলেন। এন্ড যেহেতু রেজা ভাইয়ের ফার্স্ট ল্যাপটপ, আপনার একটু প্রবলেম হবে প্রথম প্রথম, তো এই জিনিসগুলো আর কি করার জন্য, ইজ ইট পসিবল? পসিবল ভাইয়া। হ্যাঁ, সো এটা একটু করবেন কাইন্ডলি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আপনারা মানে ওইরকম ভাবে ডেইলি একটা এফোর্ট দিচ্ছেন না, সো আমি এই জন্য একটা ডিসিশন নিছি যে আপনাদেরকে আজকে থেকে আমি কন্টেন্ট ভাগ করে দিব প্রতিদিন একটা, প্রতিদিন। যেমন আজকে হচ্ছে আপনারা নভেম্বরের 29 তারিখ ক্লাস করতেছেন, সো আমরা তো ক্লাস 1-এ জাস্ট ভিএস কোড সেট আপ করেছি, আসলে আর কিছুই করি নাই। তো এই জন্য আমি এই টেবিলটা এখানে ভাগ না করে এখানে আমি একটা কাজ করি, একদম হোম পেজের মধ্যে আমি এই জায়গায় একটা কোর্স আউটলাইন নামে একটা পেজ অ্যাড করতেছি। কোর্স আউটলাইন, so it will be an page HTML page. So course outline, then here I will add a table, but it's not a table, to-do list দিব or টেবিল দিব। টেবিল দিলে একটা আউটলাইনের মতো থাকবে, সো টেবিলই ক্রিয়েট করি আমরা, টু-ডু না দিয়ে টেবিল দেই। এই জায়গায় হচ্ছে আমাদের ক্লাসেস, আর আর এই জায়গায় হচ্ছে আমাদের টপিকস। যেমন আমরা ক্লাস 1-এ কি করেছি, ক্লাস 1-এ আমরা আসলে ওরকম কিছুই করি নাই। ক্লাস 1-এ জাস্ট হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমরা করেছি ভিএস কোড সেট আপ করেছি না, 1 নাম্বার হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন ছিল আমাদের, কোর্স ইন্ট্রোডাকশন ছিল। দেন ওকে ওয়েট, মাল্টি লাইন করা যায় না, কোর্স ইন্ট্রোডাকশন ছিল, তারপর হচ্ছে আমরা ভিএস কোড সেট আপ করেছি, ভিএস কোড সেট আপ। দেন আমরা হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন, ভিএস কোড সেট আপ, আর হচ্ছে ফার্স্ট HTML কোড, এতটুকু কাজ করেছি। সো টুডে আওয়ার ক্লাস 2, এই ক্লাস 2-তে আমরা যেটা করব, আমরা যে যে টপিক গুলা শিখবো আসলে,
ক্লাস 2 তে আপনাদের তো ইউটিউব রিসোর্স আপনারা কতটুকু আসলে কন্টিনিউ করেছেন। আমি ধরলাম মানে আপনাদেরকে আমি ধরলাম যে আসলে প্রবলেমটা হচ্ছে রেজা ভাইকে নিয়ে। যদি আমি হচ্ছে এখন মারুফ ভাইয়ের হিসাব করে কন্টেন্ট রেডি করি, তাহলে সেটা রেজা ভাইয়ের জন্য একটু প্রেশার হয়ে যাবে। আচ্ছা রেজা ভাই, আপনি কি ভিডিও দেখছেন অ্যাটলিস্ট মোবাইল দিয়ে? ভাই আমি দেখছি আর কিছু কোড, ভাই ওই যে সোলো আর্ন যে অ্যাপসটা দিয়েছিলাম এখানে কিছু আর কি ট্রাইও করছি। কি কি শিখছেন আমাকে একটু ওভারভিউ দিতে পারবেন? মানে আমার কোর্স আউটলাইন রেডি করতে জি বেটার। মোটামুটি পারবো। ওই এইচটিএমএল এর বেসিক গুলা, হুম হুম। যেমন আমি প্যারাগ্রাফ পর্যন্ত গেছি, মানে কোড গুলা বসানোর যে ইয়াগুলা। আচ্ছা ঠিক আছে। সো একটা কাজ করতে পারি সিএসএস আপনার পর্যন্ত জন্য, ভাই যেটা একদমই যায়নি। হ্যাঁ, আসলে ওইটা তো আপনারা ক্লাসের কন্টেন্ট না ধরতে গেলে, কারণ ওইটা হচ্ছে আমি আপনাদেরকে উইকের ক্লাস বাদ দিয়ে যে 5 ডেজ থাকে আমি ওইটা আপনাদেরকে রিসোর্স থেকে শেষ করাইছি। সো ওইটা আসলে ক্লাস 1 এর পরে ক্লাস 2 এর গ্যাপে চলে যাবে। সো ইট উইল বি অ্যাডেড অন দ্য ক্লাস 1 এর মধ্যে, কারণ ক্লাস 2 তে নতুন টপিক শুরু করব আমি। আপনারা রিসোর্স থেকে যতটুকু শিখছেন আমি তারপর থেকে শুরু করব। আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই, মানে জিনিস বুঝাই, যে এই 6 মান্থে আমি যদি আপনাদের প্রতিদিনও ক্লাস নেই না, 6 মান্থে আমি যে প্ল্যান করছি আপনাদেরকে যে পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ, সেটা আমি শেষ করতে পারবো না। তো আমাদেরকে যেভাবে আগাইতে হবে, যে উইকে যে 5 ডেজ, যে 5 ডেজ আমি আপনাদেরকে ক্লাস নিব না, ওই 5 ডেজে আমি আপনাদেরকে যে রিসোর্স গুলো দিছি যেখান থেকে, ওই রিসোর্স থেকে আমি আপনাদেরকে যেভাবে আগাতে বলবো ওইভাবে আগাবেন। আগানোর পর সাপোজ আমি আপনাদেরকে ধরেন, সাপোজ একটা আমাদের টার্গেট হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমরা শিখবো অ্যাজ এন এক্সাম্পল। তো আমি আপনাদেরকে প্রথম ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত শিখাইছি। এখন 10-এর পর থেকে সাপোজ 11 থেকে 20 পর্যন্ত শেখার জন্য একটা রিসোর্স দিছি আমি আপনাদেরকে, কারণ আমি তো বাকি 5 দিন ক্লাস নেব না। তো আপনারা কি করলেন, ওই রিসোর্স থেকে 11 থেকে 20 পর্যন্ত না শিখতে পারলেও 11 থেকে 15 পর্যন্ত শিখে ফেলতে পারছেন। তাহলে দেখেন, আপনারা যেহেতু নিজে নিজে স্টাডি করে 11 থেকে 15 পর্যন্ত শেষ করতে পারছেন, আমার কিন্তু নেক্সট উইকে যখন আমি ক্লাস আবার নিব, তখন কিন্তু আমি 16 থেকে শুরু করতে পারবো। এতে করে দুইটা ফায়দা। একটা কি, আপনারা একটু ফাস্ট আগাতে পারবেন, এবং নিজে নিজে একা একা কিভাবে পড়ে পড়ে শিখতে হয় বা ইউটিউব দেখে শিখতে হয় সেটা শিখে ফেলতেছেন। এটা কিন্তু ডিরেক্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যে নিজে থেকে রিসোর্স দেখে কিভাবে শেখা। কারণ আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওই যেরকম বুঝায় বুঝায় খাওয়াই দিবে না কেউ। এই যে এখান থেকে যে শিখবেন যে কিভাবে একটা নতুন জিনিস শিখতে হয় নিজে নিজে, কেউ একজন একটা বড় ভাই রিসোর্স দিল, সেই রিসোর্স দিয়ে কিভাবে শিখতে হয় সেটা এখানে এই কোর্স থেকে শিখে যান। আপনাকে ওই যে জব এনভায়রনমেন্টে যখন যাবেন, কেউ আপনারে বসায় খাওয়াই দিবেন না, আসো তোমাকে খাওয়াই দিই। আপনি বলবেন যে ভাই এটা তো পারি না। সে ম্যাক্সিমাম কি করবে জানেন, একটা রিসোর্স আপনাকে দিয়ে দিবে যে এখান থেকে এখান থেকে দেখো, এখান থেকে শিখতে পারবা, শেষ। ওইখান থেকে কিভাবে শিখতে হয়, কিভাবে একটা রোড ম্যাপ তৈরি করতে হয়, এই সব কিছু শিখবেন হচ্ছে এই কোর্স থেকে। আমি যেভাবে এই যে একটা টেবিলের মতো তৈরি করতেছি, কোন ক্লাসে কি কি শিখতেছি, ইটস আ লার্নিং পাথ। এই জিনিসগুলো কিন্তু জব লাইফে আপনাদের মানে হবে। সাপোজ আপনি ঢুকছেন অ্যাজ আ মার্ন স্ট্যাক ডেভেলপার, আপনাকে বলতেছে যে একটা প্রজেক্ট আছে, তো অন্য টেকনোলজিতে একটা কাজ করেন, আপনাকে 1 মাস সময় দেওয়া হলো, আপনি ওই টেকনোলজিটা শিখেন, শিখে ওইখানে কাজ করবেন। তো জবে যেহেতু ঢুকছেন এবং ইউ আর ইঞ্জিনিয়ার, সো আপনি 1 মাস সময় দিলে কেন শিখতে পারবেন না? এখন 1 মাস তো সময় আপনাকে দিবে, আপনি কিভাবে শিখবেন, কিভাবে একটা জিনিস শিখতে হয় সেটা তো আপনাকে জানতে হবে। সো ওই জিনিসগুলো এখান থেকে শিখে যান। বুঝতে পারছেন রেজা ভাই আর মারুফ ভাই? জি ভাইয়া। মারুফ ভাই আছেন আপনি? জি ভাইয়া। ইয়ার আপনি কি? আমার বাসায় একটু নয়েজ, তো ওই জন্য আমি মিউটে আছি। ও আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন আমি একটু রেজা ভাইয়ের সাথে কথা বলি। রেজা ভাই, আপনি আমার সাথে একটু রেসপন্স করেন তো, স্ক্রিন দেখে দেখেন তো আপনি এই যে এই জিনিসগুলো শিখছেন কিনা। মানে জাস্ট আমি বোঝার চেষ্টা করতেছি যে আপনি কতটুকু শিখছেন আর কি।
ধরেন এই যে HTML ট্যাগ কি, বডি ট্যাগ কি, তারপর প্যারা H1 ট্যাগ কি, P ট্যাগ কি, এগুলো কি জানেন রেজা? জি জি ভাইয়া। Okay, fine, great. So we can add the P tag here. So H1. আচ্ছা, একটা কাজ করে, আচ্ছা H1 থেকে H6 যে 6টা ট্যাগ আছে, এই 6টা ট্যাগের ডিফারেন্স কি রেজা এন্ড মারুফ, আপনারা কি জানেন? ভাই ডিফারেন্স বলতে আমি যতটুকু বুঝি যে H1 থেকে H6 পর্যন্ত মানে আস্তে আস্তে লেখাটা বড় থেকে ছোট হয়, আর হচ্ছে প্রায়োরিটিটা হচ্ছে গিয়ে মানে বেশি থেকে হচ্ছে গিয়ে নাম্বারের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি রাইট। রেজা, আপনি জানেন কি এটা? আমি সত্যি ভুলে গেছি, আচ্ছা দেখছিলাম ভাইয়া। আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম, ইটস টোটালি ওকে। ওকে দেখেন, আমরা একটা ফাইল নেই, সো আই এম স্প্লিটিং দ্য উইন্ডো, রাইট সাইড লেফট সাইড, জাস্ট এ মিনিট। যে আচ্ছা, আমরা উইন্ডো গুলো একটু কমাই, এটা লাগবে না, এটা লাগবে না, এন্ড দেন এটা কিসের? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই আমি খুঁজতেছিলাম। So it should be on right side, it like left side. Okay, look, এখন দেখেন আমরা হচ্ছে, আরে কি সমস্যা, আচ্ছা কি প্রবলেম ভিএস কোডে কাজ করতেছেন? আচ্ছা আমি একটু ভিএস কোডটা কেটে দিচ্ছি, ভিএস কোডটা আবার রান করবো, সামথিং ফিলিং রং, বাট এরকম হওয়ার কথা ছিল না। I just wondered যে এটা কি হচ্ছে। ও হ্যাঁ, ঠিক হয়েছে, জানি না। যাই হোক, এখন দেখেন এখানে আমি একটা H1 ট্যাগ ইউজ করছি, নাম দিছি হচ্ছে কোড উইথ হৃদয়। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি H1 এর নিচে H2 একটা ট্যাগ দিই এবং সেম টু সেম আমি কোড উইথ হৃদয় লেখাটা আবার লিখি, জাস্ট আপনারা ডিফারেন্সটা খেয়াল করেন। করলাম এটা, আমি অটোমেটিক সেভ দিলাম, এন্ড এখানে এসে আমি হচ্ছে এটাকে রিলোড করলাম, দেখেন এটার সাথে সাথে চলে আসছে, খেয়াল করছেন রেজা ভাই? জি ভাই। হ্যাঁ, একটু খেয়াল করেন যে H1 এর যে সাইজটা আছে আর H2 এর যে সাইজটা আছে, খেয়াল করছেন H1 এর চেয়ে H2 যে একটু ছোট, এটা খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি জিনিসটা অ্যাড করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে যে which one is coming from which tag, H2, H2, দেন আমি এটাকে রিলোড করি, চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু সেভ করতেছি না, এটা অটোমেটিক সেভ হচ্ছে। এটা আমি কোন জায়গা থেকে করছি? সেটিংসে আসবেন, এই সেটিংসে যাবেন। রেজা ভাই আপনি এই জিনিসগুলো একটু নোট করে রাখেন যে মানে ভিএস কোডে এটা এটা করা যায় এবং কোন ক্লাসে আমি এটা দেখাইছি, কারণ আপনি যখন ল্যাপটপ কিনবেন, যখন ভিএস কোড প্রথমে সেট আপ করবেন, তখন আপনাদের কিছু মনে থাকবে না। তো আপনি জাস্ট কিভাবে করবেন যে ভিএস কোডের কি বলে অটো সেভ কোন কোন ক্লাসে আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম যে হাউ টু অন অটো সেভ ইন ভিএস কোড, এটা কোন কোন ক্লাসে দেখাইছি? ক্লাস 2 তে দেখাইছি। তাহলে আপনি যখন আপনি ল্যাপটপ কিনবেন, ভিএস কোড সেটআপ যখন করবেন, তখন আপনি এই জিনিসগুলা আর কি ট্র্যাক করতে পারবেন। তো এই জায়গায় আসবেন, আসার পরে এই যে দেখেন অটো সেভ, এটা সিলেক্ট করবেন হচ্ছে এই যে আফটার ডিলে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফন্ট সাইজ আপনার যত ইচ্ছা সেটা আপনার অনুযায়ী আপনি সেটা ফন্ট সাইজটা দিয়ে দিতে পারেন। এই সো নাও আমি হচ্ছে এখানে আবার ব্যাক যাচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করেন যে আমি কোড উইথ H2 এখানে দিলাম। এখন আমি যদি এই সেম জিনিসটাই আমি একটু H3 এর জন্য লিখি, H3, এবার দেখেন আর এটা আমি এখানে H3 লিখে দিচ্ছি, এন্ড আমি যদি এটা কন্ট্রোল প্লাস আর এ চাপ দেই, তাহলে এটা অটোমেটিক রিলোড হবে, আমার এখানে প্রেস করতে হবে না, কন্ট্রোল প্লাস আর ফর রিলোড, H3। আবার এটা যদি আমি H4 দিই, আমি যদি এটা H4 দেই, এন্ড এখানে আমি লিখলাম H4, এন্ড আমি এখানে এসে কন্ট্রোল আর দিলাম, তাহলে এটা আরো ছোট হয়ে গেছে। তারপর আমাদের আরো দুইটা ট্যাগ আছে, H5 and H6, H5 and H6। মারুফ ভাই যদি ওগুলো সবকিছু জানে, মেবি হি ইজ ফিলিং বোর্ড, সো কিছু করার নাই।
H5 and H6, এটা আমাদের H5 এ যাব। মারুফ ভাই আছেন? জি ভাইয়া দেখতেছি। হ্যাঁ, বোরিং ফিল করেন না, হ্যাঁ, রিভাইজ না করেন। না ভাইয়া, বোরিং না, হ্যাঁ, তো অবশ্যই শেখানো। হ্যাঁ, রেজা ভাই একটা জিনিস খেয়াল করেন যে H1 থেকে H6 যে ধারাবাহিকতাটা আস্তে আস্তে আসতেছে, এটার সাইজ কি কমতেছে খেয়াল করছেন? জি ভাই। তার মানে আপনি যদি কোনো জায়গায় H1 ট্যাগ ইউজ করেন তাহলে সেটা হবে সবচেয়ে বড় সাইজ, এবং আপনি H এর পর যত ভ্যালু ইনক্রিজ করবেন তত আপনার টেক্সটের সাইজ কমে আসবে। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কমেন্ট করে দিই, এতগুলো লাইন আমি কিভাবে কমেন্ট করব? প্রথমে আমি সিলেক্ট করলাম সবগুলোকে, করে কন্ট্রোল প্লাস হচ্ছে ব্যাক স্ল্যাশে চাপ দিব, সরি ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিলে সবগুলো লাইন একসাথে কমেন্ট হয়ে যাবে। কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে আমার এইখানে কোডগুলো থাকবে, কিন্তু এবার আমি যদি এখানে জাস্ট রিলোডটা করি আমার আউটপুট থাকবে না। দিস ইজ দ্য মিনিং অফ কমেন্ট কোড। আপনি যদি কোডে কোনো একটা লাইন কমেন্ট করে দেন সেটা আপনার কম্পাইলারে থাকবে, মানে ভিএস কোডে কোডটা থাকবে, বাট ইউ ক্যান সি ইন দ্য আউটপুট। রেজা ভাই বুঝতে পারছেন? ভাইয়া প্লিজ রিপিট। মানে ব্যাপারটা হচ্ছে, দেখেন আমার আগে এই জায়গায় কোডগুলা ছিল, এবং আমি যদি এই জায়গায় পেজটা রিলোড করি, আপনি তো এটা জানেন যে হচ্ছে ভিএস কোডে কোনো একটা কোড লিখলে সেভ করার পর সেটাকে এখানে এসে রিলোড করলে সেটার আউটপুটটা দেখা যায়, রাইট? জি ভাইয়া। তো এবার একটা জিনিস খেয়াল করেন, আমি এই H2 এই লাইনটা কমেন্ট করে দিলাম। মানে কমেন্ট কিভাবে করতে হয়? যে লাইনটা আপনি কমেন্ট করবেন বা যেখান থেকে শুরু করবেন সেটা শুরুতে যে এতটুকু কোড লিখবেন, এবং যেখানে আপনি শেষ করবেন সেখানে আপনি এতটুকু কোড লিখবেন, তাহলে সেই লাইনটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট মানে এখন দেখেন আমি যদি এখানে রিলোড করি আমার H2 লাইনটা কি এখন আছে? জি না। এটাই হচ্ছে কমেন্ট। আপনি যদি কোডে কোনো একটা লাইনকে কমেন্ট করে দেন সেটা আপনি আউটপুটে দেখতে পাবেন না। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া এখন বুঝতে পারছি। এবার যদি আমি H3টাকেও কমেন্ট করি, কমেন্ট কিভাবে করতে হয়? যে এতটুকু লাইন লিখতে হবে। আমরা একটু টাইপ করি, প্রথমে হচ্ছে ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দুইটা ড্যাশ, একটা স্পেস, এখানে আমি শেষ করব। সো দুইটা ড্যাশ, একটা গ্রেটার দ্যান সাইন, তাহলে আমার H3টাও কমেন্ট হয়ে গেছে। ইফ আই রিলোড, H3টাও চলে গেছে। এখন এইভাবে আমি যদি 10টা লাইনকে কমেন্ট করতে চাই, আমি কি 10টা লাইনে এরকম শুরু আর আগে এরকম ভাবে লিখবো? না, আমি কি করব? যতগুলো লাইন আমি কমেন্ট করতে চাই সেটা শুরুতে সিলেক্ট করব এবং জি শেষে সিলেক্ট করব। তারপরে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক একটা বাটন আছে শিফটের বাম পাশেই থাকে, সেটাতে আমি ক্লিক করব, তাহলে আমার অটোমেটিক সবগুলো লাইন কমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন রেজা? জি ভাইয়া। ওকে, এখন আমি সবগুলো লাইনকে একটু নিয়ে আসি আবার। ওকে, এন্ড এখানে আমি রিলোড করি। তো এই হচ্ছে মূলত H1 আর H6 ট্যাগের পার্থক্য, ঠিক আছে? জি একদম বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটা কাজ করব, আমরা আমাদের এই যে শেখার সাথে সাথে আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট বানাবো। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম? যে হোয়াট ইজ H1 ট্যাগ। H1 হচ্ছে H এর মিনিং হচ্ছে হেডিং, এটা একটা হেডিং ট্যাগ। এটা একটা কি ট্যাগ? এটা একটা হেডিং ট্যাগ। তো লাইক আমরা কোড উইথ হৃদয়ের একটা ওয়েবসাইট বানাবো, লাইক বা এরকম একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটের একটা সুন্দর হেডিং আমরা দিলাম। ফিউচারে এটার সাথে আরো অনেক কিছু অ্যাড হবে। সাপোজ আমরা একটা কাজ করতে পারি, আমরা কোড উইথ হৃদয় সম্পর্কে কিছু একটা লিখতে পারি। সো আমরা একটা কাজ করি, আমরা একটু আউটলাইনে যাই, আমরা সাথে সাথে আউটলাইনটাকে আপডেটেড রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোর্সে এই যে আমরা আমাদের মূল্যবান টাইমটা যে ইনভেস্ট করতেছি, কতটুকু টাইম ইনভেস্ট করলাম আর কতটুকু আমাদের শেখা হইলো। আর এতে করে আমাদের একটা আউটলাইনও রেডি হইলো, ইন ফিউচার আমরা আমাদের কোনো জুনিয়রদের সাথে শেয়ারও করতে পারবো যে নাও আমাদের কাছে একটা কমপ্লিট কোর্স আউটলাইন আছে, তুমি এটা নিয়ে শিখো। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তো কারণ আমি আপনাদেরকে লাস্ট ক্লাসেও বলছি, প্রোগ্রামিং শিখলে শেয়ারিং মাইন্ডসেট থাকতে হবে, মানুষকে হেল্প করার মাইন্ডসেট থাকতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন,
প্রোগ্রামিং এ আপনি যদি অন্য কাউকে হেল্প করেন, এতে আপনার অনেক কিছু শেখা হবে। আপনি ওই যে হচ্ছে একটা মেন্টালিটি রাখবেন, আরে আমি তো একাই শিখবো, আমি আর কাউরে হচ্ছে মানে হেল্প করবো না, আমি কষ্ট করে শিখছি, তাকে আমি কেন হেল্প করতে যাব। এই টাইপের মেন্টালিটি রাখেন না, এই টাইপের মেন্টালিটি রাখাটা মোটেও উচিত না। ইউ উইল সাফার ইন ইউর জব লাইফ যদি আপনি এই টাইপের মেন্টালিটি হচ্ছে রাখেন। কারণ প্রোগ্রামিং ফিল্ডে আর হচ্ছে এই টাইপের টেকনিক্যাল ফিল্ডের জব ফিল্ড গুলো খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে। আপনাকে প্রচন্ড পরিমাণ ফ্লেক্সিবল হইতে হবে, প্রচন্ড পরিমাণ হাম্বল হইতে হবে। কেউ আপনাকে এসে বললো ভাই এটা পারি না, একটু দেখায় দেন, আপনি একটা ঝাড়ি মালা, সরেন আমার কাজ নিয়ে আমি ব্যস্ত, আপনারা কি হেল্প করবো। দ্য কোম্পানি উইল ফায়ার ইউ। আপনি যত ট্যালেন্টেড পার্সনই হন না কেন, আপনাকে সেখানে রাখবে না। মাইন্ড ইট। ওকে, এখন দেখেন যে এরপরে আমরা হচ্ছে একটা নতুন ট্যাগ শিখবো, সেটা হচ্ছে পি ট্যাগ। সো রেজা ভাই, আপনি কি পি ট্যাগ সম্পর্কে জানেন? খুব অল্প পরিমাণে ভাইয়া। আচ্ছা, জাস্ট আপনি পি ট্যাগটা দেখছেন আদৌ জীবনে, সেটা জাস্ট বলেন যে হ্যাঁ আমি দেখছি। ভাই আমি ক্লাসে দেখছিলাম আপনি যে রিসোর্স গুলো দিছিলেন ইউটিউবের। আপনি হাতে প্র্যাকটিস করছিলেন? জি না ভাইয়া, পিট একটা প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা, এই জিনিসটা আমার খুব পেইন দিতেছে, গুগল মিটের এই জিনিসটা। এটা এখানে পপ আপ আসে কেন? আচ্ছা, চলে গেছে না? ওকে, আপনি এই সিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। ওকে, মানে এক সাইডে ভিএস কোড, এক পাশে হচ্ছে আপনাদের কোডের আউটপুট দেখতে পাচ্ছেন তো? জি। ওকে, মারুফ ভাই মাঝে মধ্যে রেসপন্স করেন, নাহলে তো বুঝবো না যে আপনি কি আছেন নাকি আসলে। জি ভাই, জি ভাই, আমি আছি ভাই, সবকিছু দেখতে পাচ্ছি। উম, আচ্ছা, জাস্ট এ মিনিট, আমার অফিস থেকে একটা মেইল আসছে, ইটস ইম্পর্টেন্ট, জাস্ট এ মিনিট।
রেজা ভাই আছেন? আর ভাই জি ভাই আছে। জি আছি আচ্ছা, ভাইয়া। অ্যাকচুয়ালি একটা ইমার্জেন্সি মেল আসছিল, সো আই হ্যাভ টু চেক। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে একটা পি ট্যাগ এখানে দেখবো। সো পি ট্যাগ, এখন পি ট্যাগ মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। আর একটু আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা H1 ট্যাগ। এইচ মানে হচ্ছে হেডিং ট্যাগ, মানে কোন আমরা অনেক ওয়েবসাইটে দেখি না যে অনেক বড় করে লেখা থাকে, ওইটাকে বলা হচ্ছে হেডিং ট্যাগ। আর প্যারাগ্রাফ মানে কি, আমরা তো অনেক ব্লগ সাইটে দেখছি যে অনেক অনেক প্যারা থাকে, অনেক প্যারাগ্রাফ থাকে। সো আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ এখানে লিখবো। যেমন কোড উইথ হৃদয় কি, কোড উইথ হৃদয় হচ্ছে একটা প্রোগ্রামিং একাডেমি। সো আমরা এখানে লিখতে পারি যে কোড উইথ হৃদয় ইজ এ প্রোগ্রামিং academy. Here we can learn, or you can learn C or C++ or Python or Munstack. So এখন আমরা যদি হচ্ছে এই জিনিসটাকে জাস্ট এখানে এসে রিলোড করি, তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে হেডিং ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিন্তু সাইজ কত অনেক ডিফারেন্স আছে। কোথায় এটা এত বড় আর কোথায় এটা ছোট। আরেকটা জিনিস নোটিস করার বিষয় হচ্ছে হেডিং ট্যাগটা কিন্তু বাই ডিফল্ট বোল্ড হয়ে আছে, আর এটা কিন্তু বোল্ড নাই, একদম নর্মাল একটা টেক্সট। বুঝতে পারছেন এইচ আর পি ট্যাগের মধ্যে পার্থক্যটা কোথায়? জি ভাইয়া। আরেকটা মেজর পার্থক্য আছে, সেটা কি পার্থক্য খেয়াল করেন, এখন বুঝতে পারবেন। ধরেন আমি এই জায়গায় আরেকটা পি ট্যাগ অ্যাড করলাম, যে কোনো কিছু হতে পারে, যে এক্সাম্পল। এবার আমি যদি এখানে রিলোড করি, একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, এটা হলো আমাদের ব্লক এলিমেন্ট, সো এটা এখানে আসছে, ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা অন্য জিনিস দিয়ে দেখাবো, আপাতত এটা থাক। তো এখন আপনি হচ্ছে, এটা হলো আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা কি কি শিখলাম? একটা H1 ট্যাগ শিখলাম, আর একটা হচ্ছে পি ট্যাগ শিখলাম। H1 ট্যাগ হচ্ছে আমাদের একটা হেডিং ট্যাগ, যেটা দিয়ে কোনো একটা ওয়েবসাইটে হেডিং সেট করা হয়। এবং H1 হচ্ছে অনেক বড় একটা ট্যাগ। এবং আমরা যদি H1 এর পরে H2 তে যাই অর H3 তে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের ট্যাগ গুলো, আমাদের যে সাইজ গুলো, সেই সাইজ গুলো আস্তে আস্তে কমা শুরু করছে। আর প্যারাগ্রাফ ট্যাগটা কি, এটা দিয়ে হচ্ছে আমরা অনেক বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারি। এবং এটা হচ্ছে বাই ডিফল্ট একদম ছোট একটা সাইজ থাকে, এবং আপনার হচ্ছে এটা কোনো বোল্ড থাকে না। এখন আপনি একটা কথা বলতে পারেন যে ভাই, আহ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কত লাইন লিখতে পারবো? আপনার যত খুশি তত লিখতে পারবেন। যেমন এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা শর্টকাট আছে, যে আপনি এখানে একটা পি ট্যাগ দিলেন, আপনি লিখলেন লরেন লাইক 10। একটা জিনিস খেয়াল করেন, আমি এটা বড় করি, আমি জাস্ট কি লিখলাম, লরেম 10। লরেম 10 লেখার সাথে সাথে আমার অনেকগুলো ডামি ওয়ার্ড চলে আসছে। খেয়াল করেন, লরেম 10, আমি যদি ট্যাব প্রেস করি, এখানে দেখেন তো কয়টা ওয়ার্ড আছে। দেখেন লরেম একটা ওয়ার্ড, ইপসাম একটা ওয়ার্ড, দুইটা, তারপর তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তারপর 7টা ওয়ার্ড, 8টা ওয়ার্ড, 9টা ওয়ার্ড এন্ড 10টা ওয়ার্ড। মানে লরেম হচ্ছে একটা শর্টকাট, একটা মানে ডামি টেক্সট অ্যাড করার জন্য, যে আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, এখানে একটা ডেসক্রিপশন টাইপের কিছু থাকবে, কিন্তু কি লেখা থাকবে আপনি জানেন না, আপনাকে ক্লায়েন্ট দেয় নাই, কিন্তু ক্লায়েন্ট বলছে যে 400-500 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ এখানে থাকতে পারে। তো এখন 400-500 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আন্দাজে আপনি এখানে কি অ্যাড করবেন? তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট লিখতে পারেন লরেম 500 ট্যাব, তাহলে 500 ওয়ার্ডের একটা কি তৈরি হয়ে যাবে, একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে যাই এবং রিলোড করি, দেখেন কত বড় একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। লরেম 500, এখানে টোটাল 500টা ওয়ার্ড আছে। সো এটা ডামি কাজ করার জন্য আসলে ইউজ করা হয়, এটাই, এই আর কি। তো আমরা আসলে এই প্যারাগ্রাফটা রাখবো না, সো আমরা এই প্যারাগ্রাফটাকে বাদ দিয়ে দিই। তো আমরা আগের প্যারাগ্রাফটাকেই রাখবো, আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর রাখার জন্য। সো একটা, দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি, একটা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে। হোক না আমাদের ওয়েবসাইটটা এখন কোনো কালার নাই, কোনো স্টাইল নাই, লিস্ট আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারছি। কেন আমি এটাকে একটা ওয়েবসাইট বলবো? কারণ একটা ব্রাউজারে রান করতে পারতেছি, এই জন্য আমি এটাকে একটা ওয়েবসাইট বলতে পারি। বুঝতে পারছেন?
মারুফ ভাই রেজা ভাই, ভাই আপনার কি আছেন? তো আছে, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। জি মারুফ ভাই ভাই আছে। আছে। ওকে, আচ্ছা। সো এই গেল আমাদের H1 ট্যাগ আর হচ্ছে পি ট্যাগ। সো এরপর আমি একটু সামনের দিকে আগাই যে আমাদের আর কি কি জানা দরকার। H1 ট্যাগ আর পি ট্যাগ, মানে আমি এই ওয়েবসাইটটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছি যাতে আমরা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভাবে শিখতে পারি, কারণ ওরা তো জানে কোনটার পর কি শেখাটা উচিত। ইন্ট্রোডাকশন শেখা আমাদের শেষ, তারপর কিভাবে এডিট মিডিট ওপেন করতে হয় এটাও শেষ, বেসিকও ডান আমাদের। এরপরে আসি এলিমেন্টস, যে আমাদের অনেকগুলো এলিমেন্টস আছে HTML এর, যেমন এখানে ওরা কিছু কিছু এলিমেন্টস এর কথা বলছে, একটা এলিমেন্টস কিভাবে লিখতে হয়। যে এখানে কি বলছে, যে দা HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দা স্টার্ট ট্যাগ টু ইন্ড ট্যাগ। যে একটা HTML এর একটা স্টার্ট ট্যাগ আছে না, যে এটাকে বলা হয় হচ্ছে স্টার্ট ট্যাগ। এই যে আপনি বলতে পারেন যে এই ডক টাইপ HTML এটাকে বলতে পারেন স্টার্ট ট্যাগ, এবং এটাকে বলতে পারেন ইন্ড ট্যাগ। এই স্টার্ট ট্যাগ থেকে ইনটেক পর্যন্ত যা কিছু আছে সবগুলাকে ওরা একটা এলিমেন্ট হিসেবে বলতেছে। এন্ড একটা জিনিস খেয়াল করেন, এখানে ওরা এক্সাম্পল অফ সাম HTML এলিমেন্টস, এই যে পুরাটা জিনিসটা আমরা তো জানি H1 কে ইন্ডিভিজুয়ালি একটা ট্যাগ বলে, যে H1 একটা ট্যাগ, পি একটা ট্যাগ, কিন্তু আমি যদি এলিমেন্ট বলতে চাই এই পুরাটা জিনিস হচ্ছে একটা এলিমেন্ট। এটা একটা এলিমেন্ট আর এটা একটা এলিমেন্ট। এখন আপনারা কি আমাকে কাইন্ডলি বলতে পারবেন আমাদের এই যে বডি ট্যাগের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? একটা। ভালো মতো চিন্তা করেন, এলিমেন্টের কথা বলছি, এলিমেন্ট। এই জায়গায় ভাই আই থিঙ্ক 4টা। হ্যাঁ হ্যাঁ মারুফ ভাই, 4টা মেবি। বডি বডি ট্যাগের ট্যাগের ভিতরে। ভিতরে, বডি ট্যাগের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? আবার বুঝেন ট্যাগ এবং এলিমেন্টের মধ্যে পার্থক্য কি। H1 একটা ট্যাগ, পি একটা ট্যাগ, কিন্তু আমি যদি এই পুরাটাকে কি বলতে চাই, এই পুরাটা কি একটা এলিমেন্ট, এলিমেন্ট। এই পুরাটা কি একটা এলিমেন্ট। তাহলে আমার এই ভিএস কোডের এই জায়গায় এই বডি ট্যাগের ভিতরে, এই যে বডি ট্যাগ, এটা হলো বডি ট্যাগ, এই বডি ট্যাগের ভিতরে H1 একটা ট্যাগ আছে, পি একটা ট্যাগ আছে, তাহলে আমার এই বডি ট্যাগের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? ভাই একটাই। ভাই দুইটা এলিমেন্ট আছে। এইটা হচ্ছে দুইটাই ভাই। একটা এলিমেন্ট আর এই পি ট্যাগ মিলে একটা এলিমেন্ট, টোটাল দুইটা এলিমেন্ট, দুইটা ট্যাগ দুইটা এলিমেন্ট। গট ইট? রাইট রাইট রাইট। সাপোজ আমি যদি এইখানে H1 থেকে একটা দেই, এখন কয়টা এলিমেন্ট হয়েছে? তিনটা এলিমেন্ট। 9 নাম্বার লাইনে একটা এলিমেন্ট, 10 নাম্বার লাইনে একটা এলিমেন্ট, 11 নাম্বার লাইনে এলিমেন্ট। আমি যদি জিজ্ঞেস করি ট্যাগ দুইটা। কয়টা ট্যাগ আছে বডি ট্যাগের ভিতরে, বডি ট্যাগ মানে মাত্র দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে H1 ট্যাগ আর একটা হচ্ছে পি ট্যাগ। বুঝলেন? জি ভাই, এবার ক্লিয়ার। Fine. Okay, so we can add in our HTML elements. HTML elements. So H1 থেকে H6 tag, then P tag, then আমরা একটা টপিক শিখছি সেটা হচ্ছে ডিফারেন্স between HTML elements and tags. আপনারা কিন্তু এই কোর্স আউটলাইনটা নিয়ে মাঝে মধ্যেই বাসায় স্টাডি করতে বসবেন। সাপোজ আপনারা হুট করে কোর্স আউটলাইনটা ওপেন করবেন, সাপোজ বাসে কোনো জায়গায় জার্নি করতেছেন, ভাই ওই বাসে জার্নি করার টাইমে মুভি দেখা, কার্টুন দেখা, ফেসবুক চালানো, ইটস আ টোটালি ব্যাকডেটেড থিং। ঠিক আছে, ওই বাসে বসে সং শোনাটা ডিফারেন্ট থিং, বাট ওই যে ফেসবুকিং করা ওইটা আমাদের কাজ না। আমাদের কাজ ওই জিনিসটাকে প্রোডাক্টিভ করে তোলা। মানে ওই সাপোজ আপনি 4 ঘন্টার একটা জার্নিতে আছেন, 4 ঘন্টায় ফেসবুকিং করে শেষ করে দিলেন, বা হচ্ছে মুভি দেখে শেষ করে দিলেন, ভাই অতটা লাইফলেস হয়ে না, অত টাইম ওয়েস্ট করেন না। যখন ওটা জার্নিতে থাকবেন, সাপোজ 4 ঘন্টার জার্নি, আপনি 2 ঘন্টা একটা মুভি দেখতে পারেন, 1.5 ঘন্টা একটা মুভি দেখতে পারেন, বাকি টাইমটা প্রোডাক্টিভ জিনিস করেন। লাইক আপনার আগে কোন একটা টপিক জানা আছে, ইউটিউবে একটা ভিডিও সার্চ করে ওটা দেখলেন,
রিভাইজ হইলো। অনেকদিন আগে 15-20 দিন আগে একটা জিনিস শিখছিলেন, আপনি রিকল করতেছেন, মনে করতে পারতেছেন না, ইউটিউবে সার্চ করেন, ওই রিলেটেড কিছু ভিডিও দেখেন। টাইম গুলাকে যতটা পারেন প্রোডাক্টিভ করার ট্রাই করেন। সো এই যে আউটলাইনটা আউটলাইন কোর্স আউটলাইনটা যে বানাচ্ছি, এটা দেখে মাঝে মধ্যে কি করবেন, যে বোরিং টাইম পাস করতেছেন, কোনো কাজ টাজ নাই, আউটলাইনটা নিয়ে বসবেন, বসে একটু রিথিঙ্ক করবেন, হুট করে একটা টপিক নেবেন। আচ্ছা, এই যে এখানে এইচটিএমএল এলিমেন্টটা কি জিনিস, মনে পড়লে তো ভালো, আর না মনে পড়লে গুগলে যান, লেখেন হোয়াট ইজ এইচটিএমএল এলিমেন্টস, বা মোবাইলের মধ্যে চ্যাট জিপিটি বা জেমিনির অ্যাপটা ইনস্টল করে ফেলেন, করে জিজ্ঞেস করেন এই এইচটিএমএল এলিমেন্টটা কি, একটা ডেফিনেশন দাও, একটা এক্সাম্পল দাও তো, একটু রিডিং করলেন। বুঝতে পারতেছেন? আপনাকে এখন থেকে থিঙ্ক করতে হবে, ইউ আর ইঞ্জিনিয়ার। হুইচ ইঞ্জিনিয়ার? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আপনাকে একটা ইঞ্জিনিয়ারের মতো লাইফ লিড করতে হবে, অথবা লাইফলেস হইলে হবে না। এই যে ভাই, বুঝতে পারছেন? আমি কোন স্ট্রং কথা বলতেছি? ভাই স্ট্রং হলো, এটা হচ্ছে সত্য। এই বাস্তবটা মেনে নিতে হবে, তা না হলে আগানো যাইব না। হৃদয় ভাই একদম Exactly. ঠিক বলছেন। একটা জিনিস, সেটা হলো আমি প্রতিদিন মেট্রোতে চলাফেরা করি। তো মেট্রোতে কোন টাইপের পার্সনরা চলাফেরা করে আপনি একটু গেস করতে পারবেন? যারা মেট্রোতে অফিস যায়, তারা তো আর কোনো মানে ওই টাইপের অফিসে যায়। So, আমি যদি মেট্রোতে সকালবেলা 10 জনকে দেখি ফোন ইউজ করতেছে, 7 থেকে 8 জনই কারো ফোনে ফেসবুক স্ক্রল করতেছে না, হয়তো তার অফিসের মেল চেক করতেছে, নয়তো কোনো একটা ডকুমেন্টেশন পড়তেছে তার ফিল্ড রিলেটেড, নয়তো হচ্ছে সাপোজ পেপার পড়তেছে, কারণ সবার তো সবসময় সময় হয় না পেপার পড়ার, পেপার পড়তেছে। কেউ হয়তো বা ধরেন কোনো কিছু নিয়ে হয়তো একটা শেখার রিসার্চ নিয়ে কাজ করতেছে, ওই রিলেটেড কিছু একটা করতেছে। 2 থেকে 3 জনকে দেখে তারা ফেসবুক ব্রাউজিং করতেছে। ভাই, আপনার মানে আপনি কতটা লাইফলেস হইলে আপনি কোথাও একটা জার্নি করতেছেন, 4 থেকে 5 ঘন্টা টাইমই হচ্ছে আপনি মানে ওয়েস্ট করতেছেন ডিরেক্ট। সো অতটা লাইফলেস হওয়া যাবে না। আপনি এন্টারটেনমেন্ট অবশ্যই লাইফে থাকবে, বাট আপনি যখন কোনো কিছু শিখতেছেন, যেমন এই যে আপনারা একটা নতুন একটা এনভায়রনমেন্টে যাওয়ার ট্রাই করতেছেন, আপনাদেরকে তো প্রথম 1-2 বছরে এটা মেন্টালিটি সেট আপ করতে হবে যে আমাকে আই হ্যাভ টু কাউন্ট ইচ অ্যান্ড এভরি সেকেন্ড অফ মাই লাইফ, যে আমি কোথায় আমার এই সেকেন্ডে ইনভেস্ট করতেছি। ইউ হ্যাভ টু বি লাইফলেস ফর ইউর ওন। ওই টাইম ওয়েস্ট করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে প্রতিদিন সকালবেলায় কিন্তু মাঝে মধ্যে মেসেজ, ভাই আপনারা কি শুরু করছেন, ভাই আপনারা কি করতেছেন। আর আপনারা কিন্তু আমাকে একটা প্রমিস করছেন যে আপনারা ডেইলি 5 থেকে 6 ঘন্টা টাইম দিবেন। সত্যি বলতে এই যে একটা সপ্তাহ গেল আপনাদের, কি করছেন আমাকে বলেন তো? কয়দিন হচ্ছে ডেইলি 5 থেকে 6 ঘন্টা টাইম দিচ্ছেন, আমাকে একটু বলেন। ভাইয়া মিথ্যা বলবো না, 5-6 ঘন্টা টাইম দেই নাই, তবে 2 থেকে 3 ঘন্টা টাইম দিচ্ছি। আর ভাই আপনি যে আমাদের গার্জিয়ান হিসাবে বলেন, আমাদের খুব ভালো লাগে, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। হৃদয় ভাই যে বলেন যে আপনি কি শুরু করছেন কিনা, এই না, জিনিসটা এটা তো খুব ভালো বলতেই লাগে। হবে, কারণ আমি তো বুঝি এই টাইমটাতে আপনাদের কি যায়। আমারও সেম কেস, আমারও ইচ্ছা করতো না। কারণ আমরা হচ্ছে মানে মানে আমরা মানুষ জাতি কি জানেন, কোনো কিছু থেকে আউটপুট না আসা পর্যন্ত আমরা সিরিয়াস হই না। বাট ভাই, আউটপুট পাইতে হলে তো আগে আউটপুটের জন্য কাজ করতে হবে। আপনি চাইতেছেন প্রোগ্রামিং শিখে জব টব পাবেন অর লাইক সামথিং, কিন্তু ওইটা করার জন্য তো আপনাকে আগে কষ্ট করতে হবে। আপনি আগে আউটপুট এক্সপেক্ট করলে তো হবে না। এখন রেজা ভাই, প্লিজ ফার্স্ট যত দ্রুত সম্ভব আপনি ল্যাপটপ পারচেজ করে ফেলছেন, আমাকে বলছেন। তারপর আমি বারবার কেন বলতেছি, বিকজ মানে আমি আরো ফাস্টার হইতাম, আমি আরো ফাস্ট মুভ করতাম, বাট আপনি যেহেতু মোবাইল দিয়ে শিখতেছেন, আমি ফাস্ট মুভ করতে পারতেছি না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ল্যাপটপটাকে এনে দ্রুত সেট আপ টেট আপ দিয়ে তাড়াতাড়ি কাজ করতে বসেন। এন্ড মারুফ ভাই আছেন? কি ভাই? ভাই আপনি হচ্ছে একটু ফাস্ট আগান, ইউটিউব আমি যে রিসোর্স গুলো দিই, ক্লাসগুলো দিই, এগুলো একটু ফাস্ট আগান, যাতে আপনি একটু আগায় থাকলে রেজা ভাইয়ের জন্য ইজি হবে। কেন রেজা ভাইয়ের জন্য ইজি হবে? আপনি আগায় থাকা মানে রেজা ভাই আই ক্যান আপনাকে সাপোর্ট। হেল্প নিতে পারবে। ঠিক আছে মারুফ ভাই? ওকে ভাই, ইনশাআল্লাহ আই উইল হ্যাঁ, সাপোর্ট। হ্যাঁ, মারুফ ভাই কিন্তু আমাকে বলছিলেন যে আপনি আপনার অফিস টাইম খুব ফ্লেক্সিবল।
সো আপনি কিন্তু প্রতিদিন 5-6 ঘন্টা টাইম দেওয়া আপনার হ্যাঁ, কাছে আমার অফিস কোনো টাইমটা ব্যাপার না। ফ্লেক্সিবল ঠিক আছে ভাই, ইদানিং হচ্ছে কি আমার ফ্যামিলি প্রবলেম চলছে তো একটা, না এটা রেজাও হুম, জানে। হুম, যে হুম। আসলে এটার কারণ হচ্ছে আমি আসলে টাইম মেনটেন করতে কষ্ট হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা। ফ্যামিলি যেমন প্রবলেম। আজকে সারাদিন হয়ে গেছে হচ্ছে ফ্যামিলি প্রোগ্রামের কারণে, কিন্তু আমার ক্লাসটা স্কিপ করতে হয়েছে, হুম, হুম, মানে হুম, সকালবেলার টাইমটা। হুম। তো আচ্ছা, আশা করি আমার মানে এই আগামীকাল থেকে পরশুর মধ্যে ফ্যামিলি যত ধরনের প্রোগ্রাম আছে সব শেষ হয়ে গেলে তখন আমি একদম পুরো ওকে। দমে নামতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ওই যে আমাদের কোর্স তো গত সপ্তাহে শুরু হয়েছিল, আপনি একটু কাউন্ট করেন যে আপনি লাস্ট উইকে কোন দিন কত ঘন্টা হচ্ছে কাজ করছেন আর কতদিন কাজ করেন নাই, সেগুলো একটু কাউন্ট রাখবেন। কিচ্ছু করার নাই। সাপোজ আপনার আজকে ফ্যামিলি প্রবলেম গেছে, আপনি কোনো কাজ করতে পারেন নাই, দ্যাট মিনস আপনার এই দিন পুরোটাই নষ্ট হবে, সেটা করা যাবে না। আপনি এই যে 5 ঘন্টা, এই 5 ঘন্টা আপনি হচ্ছে মনে রাখবেন। তারপর যখন আপনার সব ফ্যামিলি প্রবলেম আমি চলে যাবে, ইনশাল্লাহ ভাই তখন ল্যাপটপে আপনাকে এই একটা 5 ঘন্টা কভার দিতে ইয়ে হবে। ল্যাপটপে একটা ইয়ে আছে না, যে সফটওয়্যার যেটাতে হচ্ছে আপনার যে কাউন্ট ডাউন দেয় হুম, হুম, প্রতিদিন কত কাউন্টার মানে। ব্লকে। হ্যাঁ, হ্যাঁ। জি, আমি বলছিলাম এটা প্রতিদিন মেইনটেইন। ইনশাল্লাহ। জি, এটা কাউন্ট মানে এটা মেনটেন করবো আগামীকাল থেকে। সাপোজ আমি আমি এটা আমার আমার ক্ষেত্রে হয়েছে, এটা হবে কারণ মানুষ অসুস্থ হইতেই পারে। 6 মাস অনেক লং একটা পিরিয়ড। 6 মাসের মধ্যে অনেক কিছু হবে, অনেক বড় বড় অনেক কিছু হবে। বাট ইউ হ্যাভ টু কাউন্ট ইচ এন্ড এভরি আওয়ার। আপনার আজকে হচ্ছে একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গেছে, আপনি তাকে দেখতে চলে গেছেন, আপনি সারাদিন কোনো স্টাডি করতে পারেন নাই। তার মানে কি ওই দিনের যে 5 ঘন্টা, সেটা আপনার নেক্সট 5 ঘন্টার সাথে যুক্ত হয়ে যাবে। কিছু করার নাই ভাই। আপনাকে এরকম স্ট্রং লাইফ মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ার। অ্যাটলিস্ট 1 ইয়ার। আপনাকে যদি কেউ একজন বলে 3-4 মাস শেখায় জব এনে দিবে, ভাই আমি এখনই বলবো আপনি আমাকে ছেড়ে দেন। আপনি তার কাছে গিয়ে শিখেন। 3-4 মাসে ইম্পসিবল। বুঝতে পারছেন মারুফ এন্ড রেজা ভাই? ভাই আপনার কথা সত্যি খুব ইন্সপায়ার হই ভাই, কারণ একদম বাস্তবতা বলেন তো, হ্যাঁ। বাস্তবতা পেতে হলে কেউ খুব যদি ভালো লাগবে। আপনাকে বলে 3-4 মাসে শিখায় জব দিয়ে দিবে, আপনার এখনো টাইম আছে, আমাকে ছেড়ে দেন। যে ভাই 3-4 মাসে একজন শিখাই দিবে, আমি তার কাছে দিয়েছি, ও ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি প্যারা থেকে বেঁচে গেলাম, কারণ আমি 3-4 মাস আপনাকে কোনো কিছু শিখাইতে পারবো না। ছক তো অনেক দূর। জি ভাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, সো অনেক কথা হইলো। সো আমরা একটু পড়ালেখায় ফিরি। সো এই হচ্ছে পি ট্যাগ গেল এন্ড এইচটিএমএল এলিমেন্টস গেল, এন্ড দ্য নেক্সট টপিক ইজ এইচটিএমএল এলিমেন্টস। এটা তো আমরা দেখলাম ট্যাগ নেম। আচ্ছা, উই হ্যাভ অ্যানাদার মোর ট্যাগ ইজ বিআর ট্যাগ। ইটস মিন আ লাইন ব্রেক অ্যাকচুয়ালি। সো একটা এক্সাম্পল দেখি। H1 p tag HTML tag. It's not case sensitive. আচ্ছা হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। HTML is not case sensitive. ওকে, সো HTML is not case sensitive মানে হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দেখাই। যে ধরেন আমি এই জায়গায় আরেকটা পি ট্যাগ হচ্ছে অ্যাড করি, পি ট্যাগ। ওইটা আপনি একটা জিনিস খেয়াল করবেন, এভরি টাইম, ইচ এন্ড এভরি টাইম আই এম রাইটিং দ্য ট্যাগ ইন স্মলার কেস, বাট না, পিপল মিটের। আচ্ছা, এরপর থেকে আমাকে ইউজার ক্রিয়েট করে ওই ইউজার দিতে হবে। আচ্ছা, দেন every time I'm writing the tag name in smaller case, h1 is small, p is it also small, but if I write the p tag in capital letter, so it will, is it work? Let's write code as not that code we write, like let's write a maruf file. Now let's reload the page. Then code উইথে দুইটা আসছে কেন? ও আচ্ছা, এখানে আমরা h1 দুইটা ইউজ করছিলাম, সো রিমুভ ইট। ওকে, এখন দেখেন আমাদের ট্যাগ কিন্তু কাজ করতেছে। আমাদের পি ট্যাগটা ছোট হাতে দিলেও কাজ করতেছে, বড় হাতে দিলেও কাজ করতেছে। সো কেস যে সেনসিটিভ, এইচটিএমএল কেস সেনসিটিভ না, মানে আপনার ট্যাগ নেম গুলাকে একদম স্ট্রিক্টলি ছোট হাতে দিতে হবে, বড় হাতে দিলে সে কাজ করবে না, এরকম কোনো কিছু না। কিন্তু আমরা সবসময় ট্যাগ নেম ছোট হাতের ইউজ করি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। বুঝতে পারছেন সবাই? মারুফ ভাই? ইয়াস ভাই। ওকে, নাও লেটস মুভ অন। HTML to HTML6 heading tag, ওকে। তাহলে HTML এলিমেন্ট পার্ট আমাদের কমপ্লিট। আপনি একটা জিনিস বলতে পারেন যে ভাই অনেক জায়গায় তো দেখছি অনেক ফ্যান্সি। আমি ঠিক শুনতে পাচ্ছি না। রেজা ভাই শুনতে পাচ্ছেন? দাদা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি আমি।
তাহলে মারুফ ভাইয়ের নেট প্রবলেম, মারুফ ভাই লিভ নিয়ে জয়েন করেন। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু একটা ওয়েবসাইট ইউজ করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। অনেক জায়গায় দেখবেন অনেক ফ্যান্সি প্রেজেন্টেশন, মানে নয়েজ আসতেছে কারো সাইড থেকে। মারুফ ভাই মারুফ, তুমি লিভ নিয়া তারপর আবার জয়েন করো। না, আমার হেডফোন ডিসকানেক্ট করছে, এখন শুনতে পাচ্ছি। বা আচ্ছা এখন ঠিক আছে। দেখেন আমি এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের, আমার ক্লাস একটা দিকে বোরিং লাগতে পারে। সেটা কি, আমি ডিরেক্ট একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে শেখাচ্ছি পড়ে পড়ে। অনেক ইউটিউব ভিডিও দেখবেন তারা খুব ফ্যান্সি প্রেজেন্টেশন বানায় তারপর শেখায়, বাট এটার একটা খুব বড় নেগেটিভ সাইড আছে যেটা আমি ভুক্তভোগী। আমি আগে ক্লাস নিতাম খুব, এরকম ডকুমেন্টেশন আমি নিজে পড়ে পড়ে তারপর হচ্ছে অনেক ফ্যান্সি প্রেজেন্টেশন বানাইতাম, বানায় ক্লাস নিতাম। বাট আমি যখন নিজে অন্য একটা টেকনোলজির উপরে শিখতে গেছি, আমার কাছে মানে ওয়েবসাইটে পড়ে পড়ে শেখাটা অনেক বোরিং লাগতেছিল। তো এটা খুব নেগেটিভ একটা সাইড, কারণ সবসময় কে আপনাকে ওরকম ফ্যান্সি প্রেজেন্টেশন বানায় শেখাবে? আজকে তো আমি শিখাচ্ছি, সারা জীবন কি কোর্সই করবেন? না, আপনাকে নিজে নিজে কিভাবে শিখতে হয় সেটা শিখতে হবে। তো এরপর থেকে আমি যেটা করি, আমি কোনো প্রেজেন্টেশন বানাই না। আমি কাউকে কোনো কিছু, সাপোজ আপনি আমার কাছ থেকে পাইথন শিখতে আসছেন, আমি এরকম একটা ওয়েবসাইটে ঢুকে পাইথনে ঢুকবো, সিরিয়ালি আপনাকে শেখাতে থাকবো। এতে করে আপনি অনেকগুলো জিনিস শিখবেন। কি কয়টা জিনিস? কিভাবে একটা জিনিস অনলাইন থেকে রিসোর্স খুঁজে শিখতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট থেকে ডকুমেন্টেশন পড়ে পড়ে শিখতে হয়। এই যে আমরা যেমন একটা যে পড়ে পড়ে শিখতেছি একটার পর একটা টপিক, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ম কোনো কিছু নতুন জিনিস শেখার জন্য। ডকুমেন্টেশন পড়ে পড়ে শেখা। আপনি যত বড় বড় ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো কিছু শেখার জন্য, কেউ আপনাকে প্রথমে বলবে না যাও ইউটিউবে একটা প্লে দিয়ে দিলাম শিখে নিও। দেখবেন কয়টা ওয়েবসাইটে যাবে, একটা লিঙ্ক আপনাকে পাঠিয়ে দিবে যেখান থেকে শিখো। কারণ বিগিনার পার্টের শুধুমাত্র ইউটিউবে টিউটোরিয়াল আছে, ইন্টারমিডিয়েট অ্যাডভান্সের কোনো টিউটোরিয়াল ইউটিউবে নাই। কারণ যারা ওই ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের ইঞ্জিনিয়ার তাদের এত সময় নাই টিউটোরিয়াল বানানোর, ট্রাস্ট মি। হ্যাঁ, পেইডে আছে, পেইড কোর্স যারা বানায় লাইক ইউডিমি, কোর্সেরাতে, ওদের হচ্ছে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখন ওরা হয়তো বা টিচিং এ ঢুকতে চাইতেছে, ওরা বানায়। ওই ইউটিউবের জন্য ফ্রিতে বসে বসে অত হার্ড স্ট্রং জিনিস বানায় ইউটিউবে আপলোড করার মতো সময় ওদের নাই। সো একটু কষ্ট হলেও, এই যেমন আমি W3 স্কুল থেকে এখন আপনাদের শেখাচ্ছি, এটা আমি কোথায় অ্যাড করে দিছি, আমি কিন্তু এই জন্য সুন্দর একটা নোশন আমি সেট করছি আপনাদের জন্য, বানাইছি এটা। যে এখানে যেমন আমি এখন আপনাদেরকে কি শিখেছি, HTML। সো HTML রিলেটেড রিসোর্স কোথায় পাবেন? ফ্রন্ট এন্ডে যাবেন, দেন HTML এ যাবেন, দেন হচ্ছে এই যে ইউটিউব রিসোর্সেস প্লাস হচ্ছে ডকুমেন্টেশন। আজকে এখানে ডকুমেন্টেশন জাস্ট একটা আছে, আমি ফিউচারে আরো একটা ডকুমেন্টেশন বা আরো একটা এখানে অ্যাড করবো HTML এর জন্য, কারণ এটা হচ্ছে HTML এর ডকুমেন্টেশন। এই দেখেন এই যে HTML তারপর ডকুমেন্টেশন, মানে এটা হলো HTML রিলেটেড যত ডকুমেন্টেশন আছে সবকিছু আমি এখানে অ্যাড করবো। তো এটা আপনাদের কাছে একটা লাইফ টাইম রিসোর্স হয়ে থাকবে। যখন আপনি জবে যাবেন, হুট করে একটা জিনিস মনে আপনি ভুলে যেতে পারেন, আজ এটা জানি কিভাবে শিখছিলাম, কিভাবে জানি করছিলাম, তখন আপনি এই জায়গাতে আসবেন, এটা ওপেন করবেন, আচ্ছা এটা দেখি তো আমি কোন জায়গাতে শিখছিলাম, তখন আপনি এখান থেকে বের করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, ওকে। সত্যি এটা লাইফ টাইম রিসোর্স হবে। হ্যাঁ। সো আর ধরেন আপনি, কেউ আপনাকে একজন জিজ্ঞেস করে, আরে তুমি কোন জায়গা থেকে শিখো, দেখাও তো কে তোমাকে আন্দাজে কি শেখাচ্ছে, ভুলভাল দেখি তো কি শেখাচ্ছে, তখন আপনি টুস করে এই লিঙ্কে তারা পাঠিয়ে দিবেন, নাও তুমি দেখো আমরা কি কি শিখতেছি, এই আর কি। ওকে। সো HTML এলিমেন্টস। সো এখন হচ্ছে আমরা কি শিখবো, আমরা এতক্ষণ শিখলাম কেস সেনসিটিভ। ওকে, নাও আমরা হচ্ছে নতুন কি কি শিখতে পারি, কেস সেনসিটিভ। এবার দেখছি নেভার স্কিপ দা ইনটেক। আচ্ছা, এটার আগে এখানে একটা টপিক আছে যে নেস্টেড HTML এলিমেন্টস। সো নেস্টেড এর ব্যাপারটা কি, যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা কোড যে লিখতেছি, নেস্টেড এর অর্থটা কি? নেস্টেড মানে হচ্ছে একটার ভিতরে আরেকটা। সাপোজ ধরেন আপনি কি করতেছেন, এবার আমরা আমরা ভাত খাই, ভাতের সাথে কি খাই, ভাতের ভিতরে তরকারি মাখায় খাই। তো এটাকে আপনি একটা নেস্টেড বলতে পারেন, যে ভাতের ভিতরে তরকারি নেই তারপরে খাই, ভাতের ভিতরে নেই। সো এখানে যে বডি ট্যাগটা আছে, এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ।
প্রত্যেকটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে ইন্ড। আস্তে আস্তে জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার হবেন, প্রথম প্রথম দেখবেন অনেক কিছু নতুন চলে আসতেছে, ভয় পায়েন না, ভয় পাওয়ার কিছু নাই। যে একটা ট্যাগের দুইটা পার্ট থাকে, স্টার্টিং ট্যাগ, ইন ট্যাগ। আপাতত এটা জেনে রাখেন, কারণ কিছু কিছু ট্যাগ আছে যার কোনো ইন ট্যাগ থাকে না, শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে, সেটা পরের কথা। এখন পর্যন্ত আমি যা কিছু আপনাদেরকে শিখাইছি ওইগুলোর প্রত্যেকটা ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে ইন ট্যাগ। একটা এক্সাম্পল, আমি যদি আরেকটা এইচ একটা ট্যাগ দিই, সাপোজ অন্য একটা ট্যাগ লাইক H2 ট্যাগ। দেখেন আমি যখন H2টা এখানে লিখলাম, লিখে ট্যাব প্রেস করলাম কিবোর্ড থেকে, তখন এই ট্যাগের দুইটা পার্ট চলে আসছে, একটা হলো এতটুকু স্টার্টিং পার্ট, আর একটা হচ্ছে ইন্ড পার্ট। স্টার্টিং পার্ট, ইন্ড পার্ট, তার মানে একটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে ইন্ড ট্যাগ। এখন তার মানে এতটুকু কথা আমি কেন বললাম, অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস লেকচার, এটা হচ্ছে একটা বডি ট্যাগ। এই বডি ট্যাগের এটা হলো স্টার্টিং পার্ট, আর এটা হলো আমাদের ইন পার্ট। এবং এই ট্যাগের পেটের ভিতরে আমরা আরো দুইটা ট্যাগ লিখছি, একটা হলো H1 ট্যাগ, একটা হচ্ছে P ট্যাগ। এটাই হলো নেস্টেড, যে তুমি একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখছো, দিস ইজ কল্ড নেস্টেড ট্যাগ। বুঝাইতে পারছি আপনাদেরকে নেস্টেড ওয়ার্ডটার মিনিং কি, একটার ভিতরে একটা। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তার মানে H1 ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ গুলা থাকলে এটাও নেস্টেড ট্যাগই হবে। আমরা কখনো H1 ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ লিখি না, S1 ট্যাগ নিজেই একটা হচ্ছেই। আমরা বেশিরভাগ নেস্টেড আকারে লিখি, মানে স্টোরিং টাইপ ট্যাগ, যেমন বডি ট্যাগের ভিতরে আমরা অনেক কিছু লিখি, এটা কাইন্ড অফ আপনার কিছু স্টোর করতে পারে। আরেকটা ট্যাগ আছে হচ্ছে ডিপ ট্যাগ, আমি কিছুক্ষণ পরেই সেটা হয়তো আজকে আলোচনা নাও করতে পারি। ডিপ নামে একটা ট্যাগ আছে, ডিপ মানে হচ্ছে ডিভিশনের শর্ট ফর্ম, এক একটা ডিভিশন। যেমন ধরেন আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমি আমার ওয়েবসাইটের পার্টটাকে একটা ডিভিশনে ভাগ করতে পারবো। সাপোজ ধরেন এই যে প্রাইভেট ব্যাচ, এই প্রাইভেট ব্যাচের অংশটা এটা একটা ডিভিশন হতে পারে। তারপরে যে কোর্সেসের যে অংশটা এটা একটা ডিভিশন হতে পারে। তার মানে আমরা বলতে পারি আমাদের ওয়েবসাইটে দুইটা ডিভিশন আছে, এই প্রাইভেট ব্যাচ একটা ডিভিশন, আর এই কোর্সেস হলো একটা ডিভিশন। দুইটা ডিভিশনের কোর্স আমাদের আছে। সো এখন তার মানে আমরা যে এই যে কোডগুলা করতেছি, আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে H1 আর P-টাকে একটা ডিভিশনে অ্যাড করে ফেলতে পারি। তো তো এখন আমি যদি এই ডিভিশনের মধ্যে সাপোজ এখানে আমাদের একাডেমির নাম আছে, একাডেমির হচ্ছে ডেসক্রিপশন আছে, তাহলে আমাদের একাডেমির আর কি থাকতে পারে, আমাদের একাডেমির একটা কন্ট্যাক্ট সেকশন থাকতে পারে, যেটার মাধ্যমে মানুষজন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তার মানে এইটা একটা ডিভিশন, আর ওইটা হলো আরেকটা ডিভিশন। তো আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা জিনিসকে আমরা একটা ডিভ ট্যাগের মধ্যে অ্যাড করে ফেলতে পারি। আর আমরা হচ্ছে আমাদের আরেকটা ডিভ নিতে পারি, এই ডিভের মধ্যে কি দিতে পারি, একটা প্রি ট্যাগ নিতে পারি, যে আমাদের কাছে আমাদেরকে যদি তুমি ফোন করতে চাও, তাহলে তুমি হচ্ছে আমাদের ফোন 01621, এটা হলো আমাদের ফোন নাম্বার। তারপর আমাদের আর কি থাকতে পারে, আমাদের হচ্ছে আহ ধরো টেলিফোন, ধরেন টেলিফোন নাম্বার থাকতে পারে, এখানে আমরা টেলিফোন নাম্বার অ্যাড করব। তারপর আমাদের কি থাকতে পারে, আমাদের একটা ফেসবুক পেজ থাকতে পারে, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কোড উইথ হৃদয়, কোড উইথ হৃদয়। তার মানে দেখেন যে এখন আপনি বলতে পারেন ভাই এই ডিভিশন ট্যাগের ভিতরে না ঢুকে লেগে কোড কাজ করতো না, কাজ করতো, কিন্তু এটাকে তাহলে কেন দিলাম, এটা দেওয়ার অনেক রিজন আছে। আমরা যখন ডিজাইন করব তখন এটার কাজ আছে, আমরা যখন মানে প্রোগ্রামারের জন্য দরকার যে কোনটা কোন ডিভিশন, কারণ আমাদের কোড যখন অনেক লাইন হয়ে যাবে, 400-500 লাইন কোড হয়ে যাবে, তখন আমরা সবগুলাকে এরকম ওপেন রাখতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, এই যে এই ডিভিশনটাকে এরকম মানে বন্ধ করতে হবে, এই ডিভিশনকে এরকম বন্ধ করে রাখতে হবে, এবং উপরে একটা কমেন্ট দিতে হবে যে এটা হচ্ছে আমাদের লাইক হেডার পার্ট, হেডার পার্ট, হেডার পার্ট, একটা কমেন্ট করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পার্ট, কন্টাক্ট। তাহলে আমি দেখেন এইগুলো যদি আমি এক্সপান্ড করি, তাহলে আমার কোডের সাইজ কত হয়ে যায়, কত লাইন হয়ে যায়, আমাদের কোডের সাইজ হয়ে যায় প্রায় 23 লাইন, মানে অনেক বড় হয়ে যায় কোড বেসটা। তো আমি যদি হচ্ছে এগুলাকে একটু হচ্ছে কোলাপস করে ফেলি, তাহলে দেখেন আমার হচ্ছে 23 লাইনই আছে, বাট আমার দেখতে একটু সুবিধা হচ্ছে যে এই ডিবের মধ্যে কি আছে,
এটা হলো হেডার পার্ট। হেডার মধ্যে কি থাকে? নেম আর ডেসক্রিপশন থাকে। আমার কষ্ট করে আর দুইটা ট্যাগ পড়তে হইলো না যে কোনটা দিয়ে কি বোঝায়। তারপর এই ডিভের মধ্যে কি আছে? এই ডিভের মধ্যে আছে কন্টাক্ট ডিটেলস। তাহলে আমাকে আর এই ডিভটাকে এরকম ওপেন করে দেখতে হইলো না যেটার মধ্যে কি কি আছে, আমি অটোমেটিক বুঝে যাব এই ডিভের মধ্যে কি আছে। বুঝতে পারছেন ডিভিশন ট্যাগটার কাজ কি? এটা হচ্ছে একটা কন্টেইনারের মতো, যেটার জি মধ্যে ভাই, ক্লিয়ার। জিনিসগুলো কন্টেইন করে রাখলাম। এখন দেখেন আমি যদি হচ্ছে আউটপুটে যাই, ইজ দেয়ার এনি ডিফারেন্স অর নট? এই দেখেন এখানে আমি জাস্ট রিলোড করি, রিলোড করলে দেখেন এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এই যে আগে যেরকম আছে ওই রকমই আছে, একটা H1 ট্যাগ, এটা P ট্যাগ, আর এগুলো কিন্তু সবই P ট্যাগ, কোনো কিন্তু ডিফারেন্স নেই। বাট কোডের মধ্যে আমরা কিন্তু হিউজ একটা চেঞ্জ আনছি, হিউজ একটা চেঞ্জ আনছি, এন্ড ইটস লুক লাইক প্রফেশনাল, রাইট? আগের চেয়ে প্রফেশনাল লাগতেছে না কোডটাকে? এখন একটু ইয়াপ ম্যাচিওর, ভাই। একটু গোছানো লাগতেছে, রাইট? ইজ ইট রাইট? ইয়াপ ভাই। নাও লেটস মুভ অন। একটা মানে আপনাদেরকে বুঝাইতে গিয়ে এক নতুন ট্যাগ শিখে ফেললাম। সো উই ক্যান অ্যাড ইন আওয়ার কোডস আউটলাইন অ্যাকচুয়ালি। সো প্রথম ক্লাসের জন্য আর কিছু দেওয়ার দরকার নাই, এখন আমরা আমাদের ক্লাস 2 তে চলে যাই। ডিফ ট্যাগ, আমরা ডিফ ট্যাগ সম্পর্কে জানছি। আমরা ডিফ ট্যাগের আগে নেস্টেড ট্যাগ সম্পর্কে জানাচ্ছি, নেস্টেড ট্যাগ, দেন ডিফ ট্যাগ জানলাম। ওকে, নাও আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই। নেভার স্কিপ অ্যান ইন ট্যাগ, ওকে এটা দরকার নাই আপনাদের। এমটি এইচটিএমএল ট্যাগ, ওকে নাও অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ, বিআর এর মিনিংটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তখন আপনারা খুব ভালো বুঝতে পারবেন। ধরেন আমাদের কি আছে, আমাদের আচ্ছা ওয়েট, আমরা এখানে একটা H1 দিই, H1 একটা H2 দিই, যে এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ডিটেলস, আমাদের ওয়েবসাইটের কন্টাক্ট ডিটেলস। ওকে, কন্টাক্ট ডিটেলস। এখন ধরেন আমাদের ওয়েবসাইটে কিছু ব্লকস আছে, তাহলে ধরেন এই ডিভটাকে আমি লক করে ফেলি, এই ডিভটাকে আমি লক করে ফেলি এবং একটু নিচে যাই। কারণ কন্টাক্ট ডিটেলস গুলো তো একটা ওয়েবসাইটের নর্মালি নিচের দিকে থাকে, সেটা নিচের দিকে থাকুক, আমরা তার উপরে যাই। আমরা একটা কমেন্ট অ্যাড করি যে ব্লকস, সাপোজ আমাদের ওয়েবসাইটে কিছু ব্লকস আছে অ্যাজ এন এক্সাম্পল। তো আচ্ছা, ব্লগস না থাকে, আমরা যেহেতু একটা একাডেমি টাইপের ওয়েবসাইট বানাইতেছি, সাপোজ আমাদের কিছু কোর্সেস আছে অথবা ব্লগসই থাকো, ব্লগস আছে, আমরা একটা ডিভ নিলাম এই ডিভের মধ্যে। তো আমরা এখন এখানে কি করব, যে ধরেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নিয়ে তার আগে হচ্ছে আমরা একটা H2 দিই, H2 দিয়ে লিখি যে এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন, এন্ড পি ট্যাগের মধ্যে আমরা এখানে দেই হচ্ছে কি দিতে পারি, সাপোজ আমি কিছু জানি না, আমি লরেম 10 দিলাম। তো লরেম 10 দিলে আমাদের 10টা ওয়ার্ড আসবে, রিলোড করি, দেখেন এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের ব্লগ, আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস। আস্তে আস্তে কিন্তু আমাদের ওয়েবসাইটটা বড় হচ্ছে। এখন আপনি কোনোভাবে চান যে ভাই এই যে কমার পরে যে লেখাটুকু আছে, এই এতটুকুকে আমি নিচের লাইনে দেখাইতে চাই, সোজা কথা আমি একটা লাইন ব্রেক দিতে চাই। লাইন ব্রেকের জন্য HTML এর সুন্দর একটা ট্যাগ আছে, সেটা হলো বিআর ট্যাগ। আপনি যদি জাস্ট বিআর লেখা একটা ট্যাব দেন, তাহলে এরকম একটা ট্যাগ চলে আসবে, যেই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমি একটু আগে বলছিলাম না যে উই হ্যাভ টু টাইপস অফ ট্যাগ, দ্য ক্লাসিফিকেশন অফ ট্যাগ। আমাদের দুইটা ট্যাগ আছে, দুই ধরনের। একটা ট্যাগের স্টার্টিং পার্ট এবং ইন পার্ট দুইটাই আছে, আরেকটা ট্যাগের শুধুমাত্র স্টার্টিং পার্ট আছে, ইন পার্ট নাই। তো সেটার কি, আমি হচ্ছে শুধুমাত্র এখানে ওইটার স্টার্টিং পার্টটা দিয়ে দিলাম। তো এখন আমি যদি কোডটাকে রিলোড করি, তাহলে দেখেন আমার ওই পার্টটা নিচে নেমে গেছে, খেয়াল করছেন? জি ভাই। তার মানে বিআর এর ফুল মিনিং কি? বিআর এর ফুল মিনিং হচ্ছে লাইন ব্রেক, ব্রেক হচ্ছে ফুল মিনিং। এখন এই ট্যাগটাকে কেউ আসলে এইভাবে লেখে, আবার কোন কোন জায়গায় দেখবেন যেগুলা আসলে এগুলা একদম প্রফেশনাল নাম হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। মানে যেই ট্যাগ গুলা কোনো স্টার্টিং ট্যাগ নাই, স্টার্ট মানে কোনো ইন ট্যাগ নাই, সেই ট্যাগ গুলাকে এইভাবেও লেখে। আবার
এইভাবে লেখার পর একটা স্ল্যাশ দিয়ে দেয়, এইভাবেও লেখে, দুইভাবে লেখা যায়। দেখেন আমি কোড যদি রান রিলোড করি, কোনো সেম আউটপুট। এগুলাকে মাঝে মধ্যে ওই যে যেগুলার কোনো ইন ট্যাগ নাই সেগুলাকে সেলফ ক্লোজিং ট্যাগও বলা হয়, যে তারা নিজেই হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ আসলে। যে আপনারা এখন এত মানে কঠিন কঠিন ওয়ার্ড হিসেবে বুঝতে হবে না, আপনারা এই যে এটাও দিতে হবে না, জাস্ট বুঝে নেন যে বিআর ট্যাগের হচ্ছে কোনো ইন ট্যাগ নাই। অবশ্য একটা কাজ করবেন, বাসায় একটা টেবিল বানায় ফেলবেন। সাপোজ ধরেন আমরা একটা কাজ করতে পারি, আমরা আপনাদের সুবিধার্থে আমাদের যে নোশনটা আছে, এটা মানে জোস একটা জিনিস আসলে, কি বলবো। ধরেন আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে বিআর ট্যাগ না বলে সেলফ ক্লোজিং ট্যাগ নামে একটা জিনিস করতে পারি, যে সেলফ ক্লোজিং ট্যাগ। এই সেলফ ক্লোজিং ট্যাগটাকে একটা পেজ বানাবো, নতুন পেজ বানাবো। আচ্ছা, এখান থেকে কি বানানো যায়? স্পেসিফিক একটা টেক্সটকে কি আমি বানাতে পারবো পেজ? এটা হচ্ছে লিঙ্ক, এটা হলো কালার, এটা হচ্ছে বোল্ড, এটা হলো সাজেস্ট এডিটস, এটা হলো কমেন্ট, হেডার রো, আচ্ছা ফিড টেবিল, আচ্ছা টেবিলটা ফিড করে নিলাম। আচ্ছা আমার টেবিলটা তো আগেই ভালো ছিল, একটু ছোট ছোট থাকতো। এটাকে দেখে নিব কিভাবে? এখানে কি, হ্যাঁ পাইছি, এতটুকু থাক। ওকে, আমি চাইতেছিলাম কি আসলে, যে এটাকে নিয়ে আমি একটা পেজ বানাবো, ওই পেজের মধ্যে যত সেলফ ক্লোজিং ট্যাগ আছে ওই ট্যাগ গুলাকে হচ্ছে আমি অ্যাড করে দিব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোনগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। তাতে কাজ করি, সেলফ ক্লোজিং ট্যাগের ভিতরেই আমি হচ্ছে একটা ব্র্যাকেট দেই, ব্র্যাকেটের মধ্যে আমি এখানে নিজে লিখে দিই যে সেলফ ক্লোজিং ট্যাগ, যেমন বিআর একটা ট্যাগ আছে, নতুন আমরা ফিউচারে যত সেলফ ক্লোজিং ট্যাগ শিখবো সেই ট্যাগ গুলাকে এখানে কমা কমা দিয়ে অ্যাড করে দিব। এটাই আর কি, আর কিছু না। একটা কাজ করতে পারি আমরা, ডিভ ট্যাগ 3টা থাকুক একটা লাইনে, এটাকে হচ্ছে আমি একটা নতুনে নিয়ে যাই, সেলফ ক্লোজিং ট্যাগ। ওকে, নতুন সেকশন। ওকে, আচ্ছা, তো এটা গেল সেলফ ক্লোজিং ট্যাগ। তো সেলফ ক্লোজিং ট্যাগ আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আসলে সেলফ ক্লোজিং ট্যাগটা কি, মারুফ এন্ড রেজা ভাই? জি ভাইয়া। ওকে, সো Yeah. লেটস মুভ ফরওয়ার্ড, কেস সেন্সিটিভ। ওকে, আমরা একটা পার্ট কমপ্লিট করে ফেললাম, HTML এলিমেন্টস ডান, দেন HTML অ্যাট্রিবিউটস। ওকে, অ্যাট্রিবিউট পার্টে গেলে আমরা খুব মজা পাবো, কারণ আমরা আমাদের জিনিসগুলাকে আরো মানে ফাস্টার করতে পারবো এবং একটু ডিজাইন অ্যাড হতে থাকবে আর কি। সো এই জায়গায় খুব দ্রুতই হচ্ছে আপনাদেরকে এই ট্যাগ গুলাতে আমি আনতে চাইতেছি না, বাট ওরা আপনাদেরকে নিয়ে আসতে চায়। লেটস অ্যাড HTML অ্যাট্রিবিউটস। সো আমাদের কোর্স আউটলাইনে আমরা হচ্ছে HTML অ্যাট্রিবিউটস নামে একটা জিনিস অ্যাড করে দিই, অ্যাট্রিবিউটস। এন্ড যে অ্যাট্রিবিউটস গুলো আমরা শিখবো, যেমন হচ্ছে এখানে কি কি অ্যাট্রিবিউটস আছে আমাদের, আমরা প্রথমে শিখবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ, হাইপার লিঙ্ক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগ এটা। তারপরে আমরা শিখবো হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ একটা সেলফ ক্লোজিং ট্যাগ। সো এখানে আমরা সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাড করে দিব, মানে এটার কোনো ইন্ডিং ট্যাগ নাই, সেলফ ক্লোজিং ট্যাগ, ইমেজ ট্যাগ। ওকে, এই দুটো ট্যাগ আগে আমরা কমপ্লিট করি। তো এখানে 4টা ইম্পর্টেন্ট নোট দিছে আপনাদের, যদি আমরা একটু পড়ি, আমাদেরকে অনেক পড়তে হবে আসলে, আলসামি করলে হবে না। সো হাউ ক্যান আই জুম ইট? দেখেন এখানে বলতেছে যে অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। HTML এলিমেন্টটা কি ছিল মনে আছে রেজা এন্ড মারুফ? জি ভাই। কি ছিল? কি ছিল ভাই, মারুফ ভাই?
HTML এলিমেন্টস এলিমেন্টস হচ্ছে যে একটা বডি পার্টের ভিতরে যে কতগুলো হচ্ছে ইয়া থাকে, যে আপনার হেডার কয়টা, কত প্যারাগ্রাফ কয়টা। অ্যাকচুয়ালি বডি ট্যাগের ভিতরে থাকতে হবে আমি কোনো কথা নাই। বডি ট্যাগ বা মানে পুরো কি মানে কোডিং এর ভিতরে আর কি। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন এই যে H2 এটা হচ্ছে একটা এলিমেন্টস, এই পুরো এতটুকু থেকে এত একটা এলিমেন্টস। তারপরে আমরা যদি কন্ট্যাক্টের মধ্যে যাই, যেমন কন্ট্যাক্টের ডিভের মধ্যে আমাদের কয়টা এলিমেন্টস আছে? আমাদের 4টা এলিমেন্টস আছে, ইজ ইট রাইট? কন্ট্যাক্টের ডিভের মধ্যে কন্ট্যাক্টের ভিতরে 1 2 3 4, ডিভটা বাদ দিয়ে ডিভের ডিপটা বাদ ভিতরে দিয়ে 4, ডিপ বাদ হ্যাঁ দিয়ে 4টা। 4টা এক্স্যাক্টলি রাইট। রেজা বুঝতে পারছেন কেন 4টা হলো? জি ভাইয়া, বুঝতে পারছি। তবে ডিপটা বাদ যাবে এটা বুঝি নাই, ভাবছিলাম এটা সহ। না না না, আমি বলতে চাচ্ছি ডিভটা বাদ যাবে না, আমি বলতে চাচ্ছি যে ডিভের ভিতরে কয়টা এলিমেন্টস আছে এটা জি, জাস্ট বল। তাহলে 4টা। আর হ্যাঁ ওইটা সহ 5টা তাহলে। হ্যাঁ। ময়মনসিংহে শীত কেমন পড়ছে? ভাইয়া সিটিতে তো হালকা। ভাই শীত পরেই নাই ভাই, গরম এখন। বাইরে জ্যাকেট পরতে হয়? না ভাই, নর্মাল 17 ডিগ্রি নামে ভাইয়া রাত 2টার দিকে। 17 নিচে সম্ভবত নামে না। আচ্ছা, আর দিনের বেলা কতটুকু থাকে? দিনের বেলা ভালো। আচ্ছা ওকে, অনেকদিন যাবত ঘুরতে যাওয়া হয় না, তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওই দিকের কি অবস্থা। আচ্ছা এখন ভাই সময় করে চলে আসেন একদিন। ইনশাআল্লাহ। হ্যাঁ আমার হচ্ছে ইসে যাওয়া হয় নাই, ওই যে আপনাদের এখানে কৃষি এটাতে বাউতে আছে, বাউতে যাওয়া হয়নি কখনো, যাবো একদিন এরিয়াটা অনেক সুন্দর হৃদয় ভাই, চলে আসেন। ইনশাআল্লাহ। আচ্ছা এখন আহ আপনারা ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ ধরেন এখানে জিনিস খেয়াল করেন আমাদের ওয়েবসাইটে আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, আসলে এই ডিটেলস বাটনটা একটা ডিটেলস পেজে আমাকে নিয়ে যাবে, নিয়ে আসলো। আমি তারপর যদি এই যে এনরোল নাও বাটনে ক্লিক করি আমাদেরকে একটা এনরোল ফর্মে নিয়ে আসতেছে। আমি যদি কোর্সেস ট্যাবে ক্লিক করি আমার কোর্সেস ট্যাবে নিয়ে আসতেছে। আমি যদি আবার কোড উইথ হৃদয়তে ক্লিক করি এখানে আমার কোড উইথ হৃদয় নিয়ে আসতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে এই যে জিনিসগুলা হচ্ছে একটা জায়গায় ক্লিক করলে অন্য একটা জায়গায় চলে যায়, এগুলা হ্যান্ডেল করা হয় অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ফুল মিনিং হচ্ছে ANCHOR, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। HTML এ একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এই কাজগুলোকে করা হয়। তো নাও উই উইল লার্ন দিস অ্যাঙ্কর ট্যাগ, কারণ HTML অ্যাট্রিবিউটটা শেখার জন্য অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ এগুলো এক্সাম্পল হিসেবে আনা হয়। তো এটার প্রথম পয়েন্টটা তো আমরা বলছি যে অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। হোয়াট ইজ অ্যাট্রিবিউটস পরে এখন জানার দরকার নেই। অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস। একটা এলিমেন্ট সম্পর্কে যদি আমরা কোনো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে চাই, দ্যাট টাইম উই শুড ইউজ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ, মানে আমরা যে অ্যাট্রিবিউটস গুলাকে লিখবো কোথায় লিখবো, অ্যাট্রিবিউটস লেখা হয় সব সময় একটা ট্যাগের এই যে স্টার্টিং ট্যাগ আছে এই স্টার্টিং ট্যাগের ভেতরে, এই জায়গাটার মধ্যে, এই যে এতটুকু জায়গার মধ্যে এই জায়গায় অ্যাট্রিবিউটস লেখা হয়। ওকে, অ্যাট্রিবিউটস কি জিনিস এখনো কিন্তু আমি এক্সপ্লেইন করিনি। ওকে, then attributes usually come in name অথবা ভ্যালু পেয়ার্স লাইক নেম ইকুয়াল টু ডাবল কোটেশন ভ্যালু। মানে অ্যাট্রিবিউটস লেখার নিয়মটা হচ্ছে আমরা প্রথমে অ্যাট্রিবিউটস এর নেম লিখব, ইকুয়াল দিব, তারপর ডাবল কোটেশন দিব, এর ভিতরে আমরা ভ্যালুটা লিখব। দিস ইজ দ্য সিনট্যাক্স টু রাইট অ্যান অ্যাট্রিবিউটস। যে প্রথমে কি লিখতে হয়, অ্যাট্রিবিউট নেম লিখতে হয়, তারপরে ইকুয়াল দিতে হয়, আর ভিএস কোডে ইকুয়াল দিলে সাথে সাথে হচ্ছে ডাবল কোটেশনটা দিয়ে দিচ্ছে, এটা এআই আর কি। আমি ডাবল কোটেশনটা দিলাম। তার মানে একটা অ্যাট্রিবিউটস লেখার নিয়ম হচ্ছে কোথায় লিখতে হয়, একটা ট্যাগের স্টার্টিং ট্যাগের একটা এলিমেন্টস এর স্টার্টিং ট্যাগের ভিতরে
তারপর অ্যাট্রিবিউটস একটা নাম থাকে, দেন হচ্ছে একটা ভ্যালু থাকে। দিস ইজ দ্য ইউজ অফ অ্যান অ্যাট্রিবিউটস। নাও তার মানে এখন আমরা একটা কাজ করব, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ আর বাটন বানাবো, যেই বাটনে ক্লিক করলে সে আমাদেরকে আমাদের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে। হুইচ ওয়ান ইজ আওয়ার মেইন ওয়েবসাইট? দিস ইজ আওয়ার মেইন ওয়েবসাইট। তো এটা হলো আমাদের মেইন ওয়েবসাইট। আমি এটার লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে আমরা যে একটা ওয়েবসাইট বানাইতেছি, আমাদের একটা মানে সোজা সাপটা ওয়েবসাইট আর কি। এটার মধ্যে আমরা হচ্ছে একটা সেকশন বানাবো বা একটা ডিভিশন বানাবো, যেই ডিভিশনটা হবে, ডিভিশন দরকার নেই, আমরা লাইক একটা কি করতে পারি, হেডারের ভিতরে একটা কাজ করতে পারি। এখানে একটা বাটন বানাতে পারি যে পি ট্যাগের পরে, না এভাবে না, এই যে ডিভ ট্যাগের পরে আমরা একটা বাটন বানাতে পারি। এই জায়গায় কি নাম দিব? আমরা এখানে নাম দিব হচ্ছে এখানে আমরা একটা বাটন বানাবো, যেই বাটনের মধ্যে ক্লিক করলে আমাদেরকে মেইন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এখন বাটনের জন্য আলাদাভাবে বাটন নামে একটা ট্যাগ থাকে, সেটা আমরা পরে শিখবো। এখন আপাতত আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে আমি এটা লিখলাম, তারপর ট্যাবে প্রেস করলাম। তাহলে দেখেন HTML বাই ডিফল্ট আমাদেরকে একটা অ্যাট্রিবিউটস প্রোভাইড করছে। আমি প্রথমে বলে রাখতেছি অ্যাট্রিবিউটস কি জিনিস, একটু আগে আমি বলছি। প্রথমে হচ্ছে নেম থাকে, এই এই যে এখানে যেটা দেখতে পারতেছেন, এটাই হলো একটা অ্যাট্রিবিউটস। প্রতিটা অ্যাট্রিবিউটস এর দুইটা জিনিস থাকে, আমি বলছিলাম অ্যাট্রিবিউটস এর নেম থাকে, ইকুয়াল টু থাকে, ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু থাকে। এখন যেহেতু আমরা একটা বাটন বানানোর ট্রাই করতেছি, আমরা এখানে লিখবো মেইন ওয়েবসাইট, যে আমাদের মেইন ওয়েবসাইট। এখন এতটুকু লিখে আমি যদি এখানে একটা রিলোড মারি, দেখেন এটাকে একটা বাটনের মধ্যে আসছে না বা একটা লিঙ্কের মতো দেখা যাচ্ছে না, যে এখানে ক্লিক করলে হয়তো কোনো একটা জায়গায় চলে যাবো আমরা। নর্মালি কোনো একটা ওয়েবসাইট এরকম থাকলে আমরা কি মনে করি? একটা লিঙ্ক, রাইট? জি ভাইয়া। এখন দেখেন আমি যদি এই জায়গাটাতে এখন ক্লিক করি, কোনো কিছুই হচ্ছে না। এই যে এই জায়গাটাতে খেয়াল রাখেন, একটু লোড নিচ্ছে, খেয়াল করেন, খেয়াল করছেন ঠাস করে লোড নিচ্ছে যে, জি। হ্যাঁ, কিন্তু কোথাও যাচ্ছে না। এর কারণ কি? কারণ আমি অ্যাট্রিবিউটস এর এই জায়গায় কোনো ভ্যালু সেট করি নাই। মানে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে সে যে কোথায় যাবে তার ঠিকানা দেই নেই। আমি আপনাকে কি বলছি জানেন? আমি আপনাকে বলছি যে রেজা ভাই আমার বাসায় আসেন। আমি যদি আপনাকে আমার বাসার অ্যাড্রেস না দিই, আপনি আসতে পারবেন? জি না ভাইয়া। হ্যাঁ, সো মেইন ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই লিঙ্কের ক্লিক করলে সে কোথায় যাবে আমি এরকম কোনো ইনফরমেশন তাকে দেই নাই। সো ওই ইনফরমেশনটা কি? আমরা কোথায় যেতে চাই? আমরা হচ্ছে আমাদের যেই যে মেইন ওয়েবসাইট, এই মেইন ওয়েবসাইটে আসতে চাই। এই ওয়েবসাইটে যে অ্যাড্রেস বা লিংক, এটা আমি কপি করলাম। কপি করে আমি হচ্ছে এই জায়গাটা, এই যে href, এটাকে বলা হয় href অ্যাট্রিবিউট। href, href এটা ফুল মিনিং পরে বলবো। সো এখানে এসে এই যে ডাবল কোটেশনের ভিতরে আমরা এই লিঙ্কটাকে দিয়ে দিলাম। নাও জাস্ট রিলোড এন্ড ক্লিক অন ইট। এই তো চলে গেছে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে। দেখছেন আমরা ওয়েবসাইট বানাই ফেলছি, কিন্তু আমাদের এখন ওয়েবসাইট একটা লিঙ্কও আছে। বুঝতে হবে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমার একটা লিঙ্ক, মেইন ওয়েবসাইট। এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে এতটুকু বানালাম আমরা? জি ভাই। এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক। এই যে আমি যেটা বানাচ্ছি, আমি ইচ এন্ড এভরি ক্লাসে যতটুকু বানাবো আপনাদেরকে সেম টু সেম কপি বানায় আমাকে সাবমিট করতে হবে। আগেই বলে রাখি, মানে ঝামেলা আগে করা ভালো, পরে করা ভালো না। আমি যা বানাবো, আজকে যা বানাচ্ছি, আমি যতটুকু বানাচ্ছি পুরো হুবহু আমাকে বানায়া আমাকে HTML ফাইল হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। মাইন্ড ইট। ওকে, আচ্ছা, এই যে ওয়েবসাইটটা বানাইতেছি, এই ওয়েবসাইটটা কিন্তু ফ্রি না। এরকম একটা ওয়েবসাইট বানাইতে গেলেও কিন্তু 5-10 হাজার টাকা লাগে। তো বুঝেন, কিন্তু 5-10 হাজার টাকা দাম একটা ওয়েবসাইট বানাচ্ছেন আপনি, বুঝতে হবে কিন্তু। আচ্ছা, সো এখন দেখেন এখন কি, ওকে, এর একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা জানেন? এই যে আমি আমার ওয়েবসাইটে আসি, ধরেন একটা জিনিস, একটা এক্সাম্পল দিই। ধরেন কি সেটা, আচ্ছা, কি একটা এক্সাম্পল হইতে পারে?
যে আমি এখানে মেইন ওয়েবসাইটে ক্লিক করলে আমার এরকম যদি হইতো যে আমার মেইন ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, তাই এখানে ক্লিক করলে এই পেজের মধ্যে ওপেন হয়ে যাচ্ছে, আমি আমার সাইট থেকে বের হয়ে যাচ্ছি। বাট আমি আমার সাইট থেকে বের হব না। আমি কি করব, আমার মেইন ওয়েবসাইটে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, ওই ট্যাবের মতো ওপেন হবে যায়। এইটা যে এখানে আছে আমি ওইখানেই থাকবো। সেটার জন্য উই নিড অ্যানাদার অ্যাট্রিবিউট, নাম হচ্ছে টার্গেট। ওই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, ওই অ্যাট্রিবিউটের নেম ইকুয়াল টু ভ্যালু। ভ্যালুটা কি হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। ভালো মতো খেয়াল রাখেন আমি কোথায় লিখতেছি অ্যাট্রিবিউট গুলা। আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখন পর্যন্ত দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে href অ্যাট্রিবিউট, একটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। আপনার যদি এভাবে বুঝতে অসুবিধা হয় আমি এন্টার ক্লিক করে নিচে চলে আসলাম। চলে এসে আমি হচ্ছে এরকম ভাবে ট্যাগ গুলাকে মাঝে মাঝে গোছায় নিতে পারেন, যে এই ট্যাগের মধ্যে আমাদের কয়টা ট্যাগ আছে, কয়টা অ্যাট্রিবিউট আছে, দুইটা অ্যাট্রিবিউট আছে। তার মানে আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা এটা একটা ট্যাবে যাবে, এরকম দেখেন। তার মানে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখন দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে href অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। href অ্যাট্রিবিউটের কাজ কি, এই ট্যাগের অ্যাট্রিবিউট, এই ট্যাগের কাজ হচ্ছে আমার এই মেইন ওয়েবসাইট, এই লেখাটার উপরে ক্লিক করলে সে কোথায় যাবে তার অ্যাড্রেস। এবং এই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের কাজ কি, নাও লেটস চেক। আমরা এটাকে জাস্ট রিলোড করি, রিলোড করে এখন এখানে ক্লিক করি, দেখবেন, দেখছেন আমরা কিন্তু এখানে ছিলাম, এখন কিন্তু আমার মেইন সাইট ঠিকই আছে, নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হয়েছে। রেজা এন্ড মারুফ ভাই, আর ইউ ক্লিয়ার? রাইট ভাই। ক্লিয়ার। আর আগে কমপ্লেক্স লাগতেছিল হৃদয় ভাই, এখন নিচে মানে লাইনগুলা আনার জন্য সহজ হচ্ছে, বুঝতে আচ্ছা সহজ হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। প্রথমে একটু কমপ্লেক্স লাগবে, ক্লাস ঠিক হয়ে যাবে নিজে নিজে যখন কোড লিখবেন ভাই, মারুফ ভাই, রেজা ভাই, আপনার হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আসলে প্রথমে একটু কঠিন লাগে সবকিছু। যখন আমার এখনো মনে আছে, আমি যখন মানে একদম ছোটবেলায়, আমার সারা জীবন মনে থাকবে, আমাকে যখন ভাগ অঙ্ক শিখাইতেছিল আব্বু, আমি বুঝতেছিলামই না, মানে লিটারেলি আমি বুঝতেছিলাম না ভাগ অঙ্ক। একটা থাপ্পড় দিলে একটা গালের মধ্যে, এই বুঝোস না কেন, একদম পরে বুঝেছিস। এখন তো ব্যাপারটা হচ্ছে এখনকার বাবা মারা তো সেই গায়ে হাতে দিতে চায় না, আর আমাদেরকে যেভাবে শেখানো হইতো মাইরা একদম, বুঝবি না কেন তুই, হ্যাঁ ঠিক। আচ্ছা, অবস্থা। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আমরা দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, সো উই ক্যান রাইট ইন আওয়ার অ্যাঙ্কর ট্যাগ। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, ইমেজ, তারপর HTML অ্যাট্রিবিউটস এটা। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ, পি ট্যাগ। আচ্ছা, আমরা এটা আলাদা করে দেওয়া দরকার নাই, যে অ্যাট্রিবিউটস আমরা অনেক, অ্যাকচুয়ালি এগুলো অ্যাট্রিবিউটস না, এগুলা এগুলো চলে যাওয়া উচিত ট্যাগের মধ্যে। সো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, আমরা এটার নিচে, আচ্ছা স্পেসিফাই করার দরকার নাই, স্পেসিফাই করলে অনেক বড় হয়ে যাবে। জাস্ট এখানে আমরা সেলফ ক্লোজিং ট্যাগটা থাকবে, এটা একটা রিসোর্স হিসেবে থাকবে, আর অ্যাট্রিবিউটস এর ভিতরে আমরা যেগুলো দিতে পারি। আর আমরা ট্যাগের মধ্যে একটা জিনিস করতে পারি, যে আমরা আরো কিছু এখানে ট্যাগ শিখছি এটার পরে আসলে, যে আমরা অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, তারপর একটা কি ট্যাগ শিখলাম, এখন ইমেজ ট্যাগ শিখবো। সো এখানে নাম দিতে পারি ইমেজ ট্যাগ। তারপর অনেকগুলো অ্যাট্রিবিউট শিখছি, সো অ্যাট্রিবিউট অনেক, মানে অনেক অ্যাট্রিবিউট আছে, লিখলে পুরো আউটলাইন ভরে যাবে। সো আমি চাচ্ছি না অ্যাট্রিবিউট লেখা আর কি। ওকে, তো এখন আরেকটা ট্যাগ হচ্ছে, সেটা হলো ইমেজ ট্যাগ। তো আমরা তো আমাদের ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর ইমেজ দেখি আসলে, এখন আমাদের কি এই ওয়েবসাইটে একটা ইমেজ অ্যাড করা যায় না? অবশ্যই যায়। সো আমাদের একটা ইমেজ লাগবে, তো আমরা একটা কাজ করি, আমরা ছোট্ট একটা ইমেজ নিয়ে আসি, লাইক গুগল থেকে ইমেজ, ডামি ইমেজ, লাইক আমরা হচ্ছে একটা ডামি ইমেজ, ধরেন এই ছোট একটা ইমেজ নিতে পারি, ইমেজটাকে ডাউনলোড করি আর কি।
টাকা পয়সা চাইবে নাকি? এটা ডাউনলোড অপশন ভাই। জাস্ট এ মিনিট। আচ্ছা পাইছি, সেভ ইমেজ। তো এটাকে আমি কোথায় সেভ করব? এটাকে আমি সেভ করব আমাদের যে ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডারের মধ্যে আমরা HTML ফাইলটা রাখছি, ওই ফোল্ডারটার মধ্যে নাম দিব হচ্ছে জাস্ট image.jpg নাম দিব, দিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করলাম। এবার একটা মজার জিনিস দেখবেন, আমাদের VS কোডে এই ইমেজটা চলে আসবে। এই যে দেখেন, এটা যদি আমি ওপেন করি, Ctrl+B প্রেস করলে পাশেরটা ওপেন হয়। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, image.jpg। এখন এই ইমেজটাকে আমরা একটা আমাদের ওয়েবসাইটে শো করব, আমাদের ওয়েবসাইটে। তো আমাদের সুন্দর ওয়েবসাইটটা কোথায়? তুমি কোথায়? এইখানে। তো আপনারা তো জানেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই হচ্ছে একটা প্রোফাইল সেকশন থাকে। সাপোজ আমাদের ওয়েবসাইটের একটা প্রোফাইল সেকশন থাকতে পারে। সো এখন প্রোফাইল সেকশন ভাই, কি করবো প্রোফাইল সেকশনে? এখন কি আমরা তো সবসময় জানি যে প্রোফাইল সেকশন আলাদা একটা পেজে থাকে, অ্যাজ লাইক ইট ইজ, যে এখানে একটা প্রোফাইল নামে একটা বাটন থাকবে বা লিঙ্ক থাকবে, ক্লিক করলে আমরা প্রোফাইলে চলে যাব। সো আমরা এখন ওইটা কিভাবে করব? আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ব্রিলিয়ান্ট কাজ করব। সেটা হলো এই জায়গায় আরেকটা HTML ফাইল ক্রিয়েট করব, নাম দিব profile.html। লুক, আরেকটা HTML ফাইল তৈরি করতেছি, এবং একটা HTML ফাইলের বেসিক যে কোডটা সেটা তৈরি করা যায় কিভাবে? আপনি ম্যানুয়ালি টাইপও করতে পারেন, অথবা শিফট চেপে এক্সক্লেমেটর সাইন দিবেন, ট্যাব প্রেস করবেন, বেসিক যেটা সেটা চলে আসবে। এন্ড এইটাকে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ নাম দিতে পারি। সো এই যে দেখেন এখানে যে ডকুমেন্ট উঠে আসে না, এটা চেঞ্জ করতে হইলে আমরা index.html এ যাব, ডকুমেন্টটা বাদ দিয়ে আমি লিখে দিব হোম। হোম কার হোম? কোড উইথ হৃদয়ের হোম, হোম CWR না, এটা পাই না, CWR জাস্ট রিলোড দেন, দেখেন সুন্দর চেঞ্জ হয়ে গেছে, হোম CWR। জাস্ট না একটা ওয়েবসাইটে ফিল পাচ্ছেন না যে ইউ আর মেকিং এ ওয়েবসাইট গাইস? হেড ভাইয়া মজা লাগছে আর বোরিং? হালকা, খুব বেশি না। ওই একটু মেকআপ মারা যখন শুরু করবো CSS দিয়ে, তখনই দেখবেন মজা লাগবে। আচ্ছা, মানে আমরা অনেক ফ্যান্সি ওয়েবসাইট দেখে অভ্যস্ত, তো ওই জন্য আর কি। আচ্ছা, তো এখন দেখেন, আর এটার পেজ নাম দিব কি? প্রোফাইল, যে প্রোফাইল CWR। ওকে, তো এখন এখানে আমরা একটা কাজ দেব, এখানে আমরা আগে একটাই দিব যে প্রোফাইল নামে একটা হেডিং দিলাম। জাস্ট আমরা হচ্ছে এই পেজটাকে, আচ্ছা এখন এই পেজটাকে রান করব কিভাবে? সেম, আমরা ফাইলসে যাব, ফাইলসে গিয়ে manstack1, দেন এই যে দেখেন profile.html, জাস্ট রান ইট। এই যে আমরা দুইটাকে দুই পাশে রাখলাম, একটা হলো আমাদের হোম, একটা হলো আমাদের প্রোফাইল। এখন আমাদের প্রোফাইলে গেলে আমরা কি করবো? এখানে প্রোফাইলটা লেখা থাকবে, দেন হচ্ছে সাপোজ এটা কার প্রোফাইল? এটা হচ্ছে মারুফ ভাইয়ের প্রোফাইল মারুফ। ওকে, এখন এখানে মারুফ ভাইয়ের একটা সুন্দর ছবি থাকবে, মারুফ ভাইয়ের একটা ছবি দরকার। তো ছবির জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG লিখে ট্যাব প্রেস করব, শেষ। এখন দেখেন একটা ইমেজের জন্য ওরা দুইটা অ্যাট্রিবিউট সাজেস্ট করতেছে। নাম্বার 1 অ্যাট্রিবিউট ইজ SRC। SRC is the short meaning of shorter version of source. SOURC এর শর্ট ফর্ম হচ্ছে এই সোর্স অ্যাট্রিবিউট। এটার মধ্যে কি দিতে হয়? এটার মধ্যে আপনার ছবিটা কোথায় আছে সেটার লোকেশনটা এখানে দিতে হয়। এখন দেখেন আমার ছবিটা কোথায় আছে? এই profile.html যে ফোল্ডারে আছে, image.jpg টা ওই ফোল্ডারেই আছে। সো আমি এখানে কি করব? সেটা সেম ফোল্ডারে যদি থাকে তাহলে আমাকে ডট দিব, কোলন দিব,
ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিব। ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আপনাকে সাজেস্ট করবে যে আপনি প্রোফাইল ডট এইচটিএমএল যেই ফোল্ডারে আছেন ওই ফোল্ডারে আর কি কি ফাইলস আছে সেটা সেটা আনার জন্য কি করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি প্রোফাইল ডট এইচটিএমএল এ আছি, এই মানে আমি কোন ফোল্ডারে আছি, আমি মার্নস্ট্যাক 1 নামে একটা ফোল্ডারে আছি। এই যে ফোল্ডারের নেম মার্নস্ট্যাক 1, এই ফোল্ডারের ভিতরে আমি প্রোফাইল ডট এইচটিএমএল পেজে আছি, কোড করতেছি। এখন এই পেজে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। ওই ইমেজটা কোথায় আছে? ওই ইমেজটা আছে হচ্ছে এই মার্নস্ট্যাক 1 সেম ফোল্ডারে, মানে আপনি যেই ফাইলে কাজ করতেছেন ওই ফাইলটা যেই ফোল্ডারে আছে ঠিক সেম ফোল্ডারেই ইমেজটা আছে। তো এখানে আমরা কি দিতে হবে? একটা ডট দিতে হবে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। দিলেই আপনাকে সাজেস্ট করবে ভিএস কোড যে তুমি কি অ্যাড করতে চাও। এখানে আমি ইমেজটাকে অ্যাড করতে চাই, শেষ কাহিনী, এত কিছু কাহিনী। এবার এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল আর দিব, চলে আসছে ছবি, বুম, আমাদের একটা ছবি চলে আসছে। ইউ ক্যান অ্যাড ইউর ইমেজ, ওন ইমেজ হিয়ার, ইমেজ চলে আসছে। এখন এবার আসি অলটা কি। অলটা হচ্ছে সাপোজ অনেক সময় দেখি না যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কোনো ওয়েবসাইট ঢুকলে ছবি শো করতেছে না। তো সাপোজ কেউ একজন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতেছে, তার নেটওয়ার্ক কানেকশনের সমস্যা বা ডাটাবেস থেকে আমাদের ছবিটা আসতেছে না বা সার্ভারের কোনো ইস্যুর কারণে ছবিটা আসতেছে না, সেই ক্ষেত্রে ছবির এই জায়গায় আপনি কি শো করতে চান। সাপোজ আমি এখানে শো করতে চাই যে প্রোফাইল পিক, মানে আমার যদি ছবিটা বাই এনি চান্স কোনো কারণে শো না করে তাহলে এই অল্টার টেক্সট এখানে লেখা উঠবে, তাহলে কেউ একজন দেখে বুঝতে পারবে ও আছে এখানে একটা প্রোফাইল পিক থাকবে, হয়তো বা ছিল, শেষ এই আর কি। তো এখন আমি এটাকে রিলোড করি, এটা হচ্ছে আমাদের নেট তো এখন সমস্যা নাই, সো এটা এখন আমরা দেখতে পারবো না। ইয়েস দেখতে পারবো। একটা হলো আমরা যদি এই যে এই ছবির কোন একটা কাহিনী করি, সাপোজ পিটা উঠাই দিলাম, উঠাই দিলে কন্ট্রোল আর দিই, এই দেখেন আমাদের ছবিটা ভেঙে গেছে। কিন্তু ভেঙে যাওয়া মানে কি, এর এই আইকনটার মানে কি, কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আমি যদি এই আইকনটা দেখে এর মানে কি আমি বুঝতে পারি যে এইখানে কোনো একটা ছবি ছিল হয়তো বা যেটা শো করতেছে না। এখন ভিজিটর তো যে কোনো কিছু মনে করতে পারে যেটা আসলে কিসের ইমেজ ছিল যেটা আমি দেখতে পারি না, এটা কি কোনো ইম্পর্টেন্ট ইমেজ ছিল যেটা আমার দেখা দরকার। তাহলে আপনি এখানে অল্টের ভিতরে সেট করে দিতে পারেন যেটা মানে ইমেজটা কি রিলেটেড, যাতে করে ক্লায়েন্ট অথবা ইউজার বুঝতে পারে যে এখানে যে ছবিটা ছিল ওই ছবিটা আসলে কি রিলেটেড। তো দেখেন আমি এখানে প্রোফাইল পিক লিখছি, এখানে প্রোফাইল পিক চলে আসছে। গট ইট গাইস? আছেন আপনারা না ঘুমাই গেছেন? না ভাইয়া আছি। বুঝতে পারছেন আসলে? ভাইয়া জি ভাই। আপনি যে রিসোর্স ইউটিউবে দিয়েছিলেন ওইখানে আর কি ওই সোর্সটা বুঝতে পারছিলাম কিন্তু ওই অল্টারটা আসে নাই, এটা নতুন আসছে। হুম হুম, আচ্ছা অল্টের কাজ কি বুঝতে পারছেন মারুফ ভাই, রেজা ভাই? জি ভাই, অল্টের কাজ আমি বুঝতে বুঝতে পারছেন? পারছি ভাই। জি ভাই অল্টার কাজটা বুঝতে পারছি। আমি এটা নিয়ে আরেকটা কোডিংও প্রশ্ন করছি। ছিল। মারুফ ভাই কিছু বলতে যাচ্ছে মনে হয়। বললাম যে আমার এটা নিয়ে কোডিংও করা আছে ভাই, আমার জানা আছে। ও আচ্ছা গ্রেট, ওকে। আচ্ছা তো এই ছিল ইমেজ, কিন্তু এখন একটা ব্যাপার দেখেন, আমরা তো প্রোফাইলটার জন্য কোনো লিংক এখানে অ্যাড করিনি আমাদের মেইন ওয়েবসাইটে, এটা আমাদের হোম পেজ। তো আমি একটা কাজ করব, আমার হোম পেজের মধ্যে আমি হচ্ছে এখানে একটা কাজ করতে চাই। আমার মেইন ওয়েবসাইটের পাশে আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে, যেই অ্যাঙ্কর ট্যাগটা থাকবে প্রোফাইলে যাওয়ার জন্য। এখানে লিখবো যে গো টু প্রোফাইল, আর আমার href এর মধ্যে কি আসবে, কোলন profile.html. Now let's reload the code and just click on a go to profile. Go to profile আমার চলে আসছে, বাট আমি চাই আমার প্রোফাইল পেজটা আমার নতুন একটা ট্যাবে ওপেন হোক। খেয়াল করেন আমি গো টু প্রোফাইলে ক্লিক করলে আমার হোম পেজ থেকে আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু আমি এটা চাই না। আমি চাই নতুন একটা ট্যাবে আমার প্রোফাইল পেজটা আসুক। সো আই উইল অ্যাড another attribute called target blank underscore blank। দেখেন এর মাধ্যমে আপনারা একটা নতুন জিনিস শিখলেন যে একটা এইচটিএমএল পেজের সাথে আরেকটা এইচটিএমএল পেজকে কিভাবে কানেক্ট করতে হয়, রাইট?
এটা কি বুঝতে রাইট। পারছেন? না ভাই, এটা ঠিক ধরতে পারতেছি না। আচ্ছা, বুঝাচ্ছি। দেখেন, আপনারা কোডের ফাইলটা খেয়াল করেন। আপনাদের এখানে টোটাল কয়টা HTML ফাইল আছে? দুইটা না? একটা হচ্ছে profile.html, একটা হলো index.html, রাইট? জি। এই index.html টা হচ্ছে একটা হোম পেজ আপনার ওয়েবসাইটের। আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, একটা ওয়েবসাইটে কি একটা পেজই থাকে? জি না। অনেকগুলা পেজ থাকে। লাইক আমাদের মেইন ওয়েবসাইটে যদি যাই, আমি যদি এখান থেকে লাইক প্রাইভেট ব্যাচে ক্লিক করি অথবা কোর্সেসে ক্লিক করি, আমাকে একটা ডিফারেন্ট পেজে নিয়ে যাচ্ছে না? খেয়াল করেন, এই যে এখানে কোর্সেস লেখা। আমি যদি প্রাইভেট ব্যাচে ক্লিক করি তাহলে আমাকে ডিফারেন্ট একটা পেজে নিয়ে যাচ্ছে, /private batches। তাই জি কি ভাইয়া। আমাদের সাপোজ আমি যদি এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করি, তাহলে আমার প্রোফাইল পেজে নিয়ে আসতেছে। এটা কি একটা ডিফারেন্ট পেজ না? জি ভাইয়া। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি, আমাদের এই ওয়েবসাইটে কি একটা পেজ থাকার কথা? আর অনেক পেজ থাকতে পারে না? জি ভাইয়া। তো এখন দেখেন, এখানে আমি যে এই যে কোড উইথ, এই যে কোডগুলো, এগুলো সব কোথায় আছে? index.html এ আছে না? এই যে এখানে। জি। এখন আমি চাচ্ছি এই index.html এর কোনো জায়গায় একটা বাটন থাকবে, ওই বাটনে বা লিংকে ক্লিক করলে আমরা প্রোফাইল পেজে চলে যাব। আর প্রোফাইল পেজ কোনটা? এই যেটা না, profile.html। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের এখানে কয়টা ফাইল আছে? দুইটা HTML ফাইল আছে না? জি ভাইয়া। তাহলে আমি মানে এই index.html থেকে এই profile.html পেজে আর কিভাবে আসা যায় লিংকের মাধ্যমে, সেটা শিখতে পারলেন না? জি ভাইয়া, এখন বুঝতে পারছি। এই যে গো টু প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইল পেজে চলে যাচ্ছি। তো এখন দেখেন, সামহাও আমি প্রোফাইল পেজে আসার পর আমার কোনোভাবে মনে হইতে পারে, আচ্ছা ঠিক আছে, আমি তো হচ্ছে প্রোফাইল পেজে চলে আসছি, আমি আবার হোম পেজে চলে যেতে চাই। কি মনে হতেই পারে, রাইট? রাইট ভাই। কিন্তু এই প্রোফাইল পেজে কোনো বাটন আছে যাওয়ার জন্য হোম পেজে? জি না। না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের এই profile.html এর এই জায়গাটাতে, এই যে প্রোফাইল মারুফ এর আগে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ সেট করতে পারি। এই অ্যাঙ্কর ট্যাগের নামটা দিতে পারি হোম। হোম। আর এখানে কি হবে? আমাদের হোম মানে কোনটা? হোম মানে কোন কোন ফাইল? এটা ইন্ডেক্স ফাইল না? index.html ফাইল না? জি ভাই। তো ট্যাব দিলাম। এবার দেখেন, আমি রিলোড করি, এখানে হোম নামে একটা লিঙ্ক চলে আসছে, যেখানে আমি ক্লিক করলে হোমে চলে যেতে পারতেছি। এই যে হোমে চলে আসছি, এটা আমাদের হোম পেজ। ঠিক। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন দেখেন, এখানে যে দুইটা লিঙ্ক আছে, মেইন ওয়েবসাইট আর গো টু প্রোফাইল, এটা কিন্তু খুব গায়ে ঘেঁষে ঘেঁষে লেগে গেছে। সো জি। এখানে একটা কাজ করতে পারি, উই ক্যান ইউজ ব্রেক ট্যাগ হিয়ার। এই যে মেইন ওয়েবসাইট অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা একটা ব্রেক ট্যাগ অ্যাড করলাম। ব্রেক ট্যাগ কি করে আমরা জানি? ব্রেক ট্যাগ হচ্ছে আমাদের লাইন ব্রেক করে দেয়। আর এখানে আমাদের দুই অ্যাট্রিবিউট, সো উই শুড রাইট হিয়ার, রাইট লাইক দিস। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফিউচারে কোনো নতুন অ্যাট্রিবিউট চলে আসলে যাতে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি। এই সো এখন দেখেন, আমি যদি হচ্ছে পেজটাকে রিলোড করি, তাহলে আমাদের মেইন ওয়েবসাইট আর গো টু প্রোফাইল দুইটা দুই লাইনে চলে আসছে। তাহলে আমাদের জন্য বেটার হয়, আমরা যদি আরেকটু স্পেস বাড়াতে চাই, যে না মেইন ওয়েবসাইটের পরে আরেকটু স্পেস থাকবে, তাহলে আমরা দুইটা লাইন ব্রেক এখানে অ্যাড করতে পারি, দুইটা। তাহলে এখন দেখেন আরেকটু স্পেস হবে। ক্লিয়ার গাইস? ও আচ্ছা, আচ্ছা। ব্রেক বেশি দেওয়ার জন্য তাহলে আরেকটা ব্রেক হ্যাঁ, আপনি ট্যাগ চাইলে ইউজ আরো করতে একটা হবে। ইউজ করতে পারেন, আমি আরেকটা ইউজ করতে পারেন, যে বুঝতে একটা ইউজ পেরেছি। করে তিনটা লাইন ব্রেক নিবে আর কি। এই তিনটা লাইন ব্রেক নিছে। সো আমাদের তিনটা দরকার নেই, আমরা হচ্ছে দুইটাই রাখি। সো reload the page, main break। তো এখন দেখেন কত সুন্দর হয়েছে। আমি যদি আমার প্রোফাইল পেজে যেতে চাই, গো টু প্রোফাইল ক্লিক করলাম, প্রোফাইল পেজে চলে আসলাম। আবার যদি আমার হোম পেজে যেতে মন চায়, তাহলে আমি হোম পেজে যেতে পারবো। হোম পেজে চলে আসছি। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমাদের আর নতুন ট্যাবে ওপেন করার দরকার নেই। এই যে আমরা যে প্রোফাইলে গেলে নতুন একটা ট্যাবে ওপেন করতেছি, এটার দরকার নেই, আমরা সেম ট্যাবে রাখতে পারি। দেখেন, আমি এখানে প্রোফাইল ট্যাবে গেলাম, প্রোফাইলে আসছি, আবার এখানে হোমে ক্লিক করলাম। আচ্ছা ওয়েট, কি রিলোড দিছি পেজ? আমি পেজ রিলোড দিই না, এই জন্য কাজ করতেছে। রিলোড দিলাম, দেন হচ্ছে আমি এখানে গো টু প্রোফাইলে দেখলাম, দেখেন আমার নতুন করে ট্যাব এখানে ওপেন হবে না। ওকে, আমি এটাকে কেটে দিই। আমার এই সেম পেজের মধ্যে আমার চলে আসলাম। আবার আমি হোমে যেতে চাইলে আমি হোমে চলে আসলাম। সুন্দর একটা, মজা লাগতেছে না? আমার ওয়েবসাইট এখন দুইটা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে প্রোফাইল পেজ। ওকে জি ভাইয়া। ওকে, সো এটাকে বন্ধ করে দিই। নাও we should
তো কোর্স আউটলাইনে আমরা কি অ্যাড করতে পারি, এখানে ইমেজটাকে অ্যাড করছি। তারপরে আমরা কি কি শিখলাম, আমরা এখানে শিখলাম হচ্ছে 4-5 হাউ টু কানেক্ট HTML page with another HTML page. এটা আমরা শিখলাম আজকে। দেন এখানে অ্যাবসলিউট ইউআরএল, রিলেটিভ ইউআরএল, এগুলো অনেক কিছু, এগুলো পরে, এগুলো এখন দরকার নেই। এবার হচ্ছে আমরা একটা জিনিস শিখবো যে ইমেজ ট্যাগের আসলে অনেক অ্যাট্রিবিউট আছে। ইমেজ ট্যাগে যে কত অ্যাট্রিবিউট আছে, ইমেজ ট্যাগের একটা, যেমন ধরেন একটা ইমেজ, আমি যদি হচ্ছে আপনাদের এখন ইসে নিয়ে যাই, একটু ফুল পেজ করি, আমি ধরেন যে গোটু প্রোফাইলে গেলাম, যাওয়ার পর দেখেন এই ইমেজটা অনেক বড় দেখা যাচ্ছে না, একটু যদি ছোট থাকতো, মানে আমরা যদি হাইট উইডটা চেঞ্জ করতে পারতাম। এখন এটার হাইট উইড কত আছে আসলে, এটা যদি আমি দেখতে চাই, আমি এখানে ইন্সপেক্টে যাই, জাস্ট এ মিনিট, আচ্ছা এটা হাইট উইথ আছে কত, এটার উইথ আছে 452, আর এটা হচ্ছে 499, এই যে 452 উইথ, আর এটার হাইট আছে 449। এটা আমি কিভাবে দেখলাম আরেকবার দেখেন। আমি প্রথমে এখানে গেলাম, মাউসের লেফট বাটন রাইট বাটনে ক্লিক করলে এরকম আসবে, আসার পর ইন্সপেক্ট, তারপর এই যে এখানে যে একটা বাটন আছে এখানে ক্লিক করলাম, করে আমি যেই ইমেজটার হাইট উইথ দেখতে চাই সেটার উপরে কার্সর নিলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করা লাগে না, জাস্ট এর উপরে নিলেই দেখা যায় যে ইমেজের হাইট হচ্ছে প্রথম হচ্ছে উইথ, প্রথম মেথড হলো উইথ, এটা হলো 452 পিক্সেল উইথ, আর হাইট হচ্ছে 449 পিক্সেল, যে পিক্সেলে আসে আর কি। তো আস্তে বুঝে যাবেন। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যে ইমেজটা অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের প্রোফাইল ডট এইচটিএমএল এ, আমরা এখানে এই যে ইমেজের ভিতরে যে সোর্স অ্যাড করলাম, অল্ট অ্যাড করলাম, আমরা তো আরো অ্যাট্রিবিউট অ্যাড করব। সো আমরা এখানে অ্যাড করে দেই, এখানে আমরা অ্যাড উইথ করি যে উইথ, আমরা আগের উইথ কত দেখছি, উইথ দেখছি যে 452, সো আমরা এটাকে 300 করে দিই, HEI হাইট করে দেই, স্কয়ার করে ফেলি, হাইটও 300, সো হাইট উইথ। তো এবার আমি যদি আমাদের প্রোফাইল পেজে গিয়ে রিলোড দেই, দেখেন ছোট হয়ে গেছে, আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে না, খেয়াল করছেন? জি ভাইয়া। এখন আমি যদি এটাকে আরো ছোট করি, তারপর 300 থেকে এটাকে আমি 100 বানিয়ে দিই উইথ, আর এটাকে আমি দিয়ে দিই 150 এন্ড রিলোড করি, দেখেন ছোট হয়ে গেছে। তো আমি এটাকে স্কোয়ার শেপেই রাখি, স্কোয়ার শেপ মানে হচ্ছে হাইট উইথ সেম, স্কোয়ার শেপ, ছোট হয়ে গেছে। তো এই দুইটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগের আরো দুইটা অ্যাট্রিবিউট, যেগুলো দিয়ে আমি একটা ইমেজের হাইট এন্ড উইথ সেট করতে পারি। তো আমি আরেকবার রিক্যাপ করি, ইমেজ ট্যাগে টোটাল 4টা অ্যাট্রিবিউট আমরা শিখলাম। একটা হলো সোর্স অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমার ছবিটার লোকেশন সেট করা হয়, আরেকটা হচ্ছে আমাদের উইথ অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমাদের উইথ সেট করা হয়, আরেকটা হলো আমাদের হাইট অ্যাট্রিবিউট, যেটা আমাদের হাইট সেট করা হয়। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। মারুফ বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এগুলা কি আপনার আগে হচ্ছে মানে পড়া ছিল বা ছিল, করছেন? জি ভাই করছি, আরো মানে অ্যাট্রিবিউট আরো বেশি দিয়ে করছি ভাইয়া। আচ্ছা গ্রেট, ওকে। অনেক ফাস্ট মারুফ। ওই যে উনি ভিডিওগুলো দেখছে, যে কারণ এই ভিডিওগুলো যদি মানে রেজা ভাইও দেখতেন তাহলে হচ্ছে আমি আরো সামনে থাকতাম আর কি। তো এই আর কি। জি ভাইয়া দেখছি, বাট ওই প্র্যাকটিস করা হয় না বলে আরো হইতেছে, মিস হইতেছে আমার। এক্স্যাক্টলি, তার মানে এটা একটা নিয়ে বুঝতে পারছেন, স্বীকার এটার করি মানে ভাইয়া, জি অবশ্যই স্বীকার করি। যে যদি প্র্যাকটিস করতাম হৃদয় ভাই তাহলে অবশ্যই এখন আরো আপনাকে ফিডব্যাক বেশি দিতে পারতাম। হ্যাঁ বেশি দিতে পারতেন, এবং আমি হচ্ছে ধরেন আপনি যদি আগে থেকে ইমেজ ট্যাগটা পারতেন তাহলে কিন্তু আমাকে আর ইমেজ ট্যাগ সম্পর্কে আপনাকে শিখাইতে হইতো না, আমি আরো সামনের দিকে যেতে পারতাম, কারণ আমাদের কিন্তু জি ভাইয়া। অনেক পড়া ভাই, অনেক কিছু এখানে। সো এটাই আর কি।
সো ওই যে অনলি সপ্তাহে 2 দিন ক্লাস নিয়ে আমি একদম 6 মাসে আপনাদের অনেক কিছু করে দিতে পারবো, ইজ ইম্পসিবল। যদি আপনার সাইড থেকে আপনি স্টাডি না করেন, মানে আমিও আপনাদের সাথে স্টাডি করব, আপনিও সপ্তাহে যে বাকি 5 দিন সেই 5 দিন স্টাডি করবেন। আগে আমার হোমওয়ার্ক কমপ্লিট করবেন, তারপর হচ্ছে বাকি কিছু হোমওয়ার্ক কি, যেমন এই যে আমি যে আজকে এটা বানাইছি পুরোটা, এই যে ইন্ডেক্স প্রোফাইল, এগুলো আমাকে সাবমিট করতে হবে উইদিন 2 ডেজ, কালকের মধ্যে। মানে যেদিন যে ক্লাস হবে, তারপর আজকে কয় তারিখ, 30 তারিখ, আজকে আমি এগুলো আপনাদেরকে শিখাইছি, আপনাদেরকে আগামীকাল আগামীকাল আগামী, আচ্ছা ওয়েট, 12টা পার হয়ে গেছে, মানে মোট কথা আমি 29 তারিখে ক্লাস নিছি, আপনাকে 1 তারিখের মধ্যে আমাকে এই ফাইল সাবমিট করতে হবে। দেন কালকেও তো আপনাদের ক্লাস আছে, তো কালকে কি, কালকে মানে 30 তারিখ আসলে, তো 30 তারিখ জি ক্লাস নিবো, সেটা আপনাকে কত, 2 তারিখের মধ্যে সাবমিট করতে হবে অথবা 3 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। মোট কথা 3 তারিখের মধ্যে সাবমিট করে তারপরে আবার যে বাকি 2 দিন বা 3 দিন সময় পাবেন, যেদিন ক্লাস হবে না, ওই 2 দিন বা 3 দিন ওই যে আমি যে রিসোর্স দিছি সেই রিসোর্স দিয়ে আগাইতে হবে। আপনার কাছে মনে হইতে পারে আমি অনেক টাস্ক আপনাকে দিচ্ছি, বাট আপনি আমাকে যে কমিটমেন্ট দিয়ে কোর্সে এনরোল করছেন, যে ভাই আপনাকে আমি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা দিব, এই কমিটমেন্ট যদি ফুলফিল করেন, এগুলো কোনো টাস্কই না। দেখবেন আপনি টাস্ক কমপ্লিট করে আর অনেক সময় আপনার বেঁচে গেছে, বাট আপনি যদি টাইম না দেন তাহলে হবে না। বুঝতে পারছি? জি ভাই। ওকে, ফাইন, গ্রেট। ওকে, সো এরপর স্টাইল অ্যাট্রিবিউট, কালার রেড, স্টাইল ট্যাগটা এখন দেখাবো, লং অ্যাট্রিবিউট দেখানো যায়। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, টাইটেল অ্যাট্রিবিউট, ডিফাইন সাম এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট অ্যান এলিমেন্ট। ওকে, দেখেন আপনাদেরকে একটা যে মজার জিনিস দেখে, একটু একটু আমরা একটু মেকআপ টেকআপ করি আসলে। এখানে এই জিনিসটা একটু কপি করলাম, কপি করে আমাদের যে কোড আছে, ধরেন আমাদের হোম পেজে যাই আমরা, গেলে এই যে ধরেন আমাদের এই পি ট্যাগটা আমরা হচ্ছে একটা কালার অ্যাড করব, যে এইটার কালার থাকবে রেড কালার। তো এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তাইলে এই যে এটা আমাদের হেডার সেকশন, এটাকে আমি ভিতরে ঢুকলাম, ঢুকে এই যে হচ্ছে আমাদের পি ট্যাগ, এটার ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট সেট করব, সেটা হলো স্টাইল অ্যাট্রিবিউট। খেয়াল করেন, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কি, স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কি স্টাইল মারা যায়, ঠিক আছে? আমরা ছোটবেলায় যে স্টাইল মারতাম এখনো মারি, সেই স্টাইল মানে স্টাইল শুধু আপনিও করতে পারেন না, আমাদের কোডও স্টাইল করতে পারে। সো ওই স্টাইল অ্যাট্রিবিউটে এখানে ভ্যালু সেট করতে হয়। ভ্যালুটা কি, আমরা কি অ্যাড করব, কালার অ্যাড করব। আমরা কি অ্যাড করব, কালার অ্যাড করব। তো প্রথমে কালার লিখলাম, দেখেন আমি আবারও দেখাচ্ছি, আমরা কি অ্যাড করব, কালার লিখলাম, কালার একটা কোলন দিলাম, একটা স্পেস দিলাম, আপনার ইচ্ছা কি কালার অ্যাড করব, রেড কালার অ্যাড করে একটা সেমিকোলন দিয়ে এটাকে বন্ধ করে দিব। এবার জাস্ট রিলোড দা পেজ, দেখেন আমার এটা কালার হয়ে গেছে। এইভাবে সেটা কালার এড করতে হয়, আপনি আরো কালার এড করতে পারেন। লাইক আমরা আমাদের এই যে ব্লগের এই জিনিসটাকে বা এই পুরো জিনিসটাকে গ্রিন কালার দিব, তাহলে আমাদের এটা হচ্ছে কোন সেকশনে, ব্লগ সেকশনে। তো এই ডিপটা বন্ধ করে দিই, এই ডিপটাকে ওপেন করি। কিভাবে কি দিব, স্টাইল করব, মানে একটা অ্যাট্রিবিউট দিলাম। এরপরে কি করতে হবে, আমরা কালার সেট করব, কি কালার, গ্রিন কালার। গ্রিন কালার নাম লেখার সাথে সাথে এখানে চলে আসবে গ্রিন। তো এবার আমি হচ্ছে রিলোড করি পেজটাকে, দেখেন এটা পুরো গ্রিন হয়ে গেছে। এখন সামহাও আপনি চান, আচ্ছা কালার, তো ওইটা পরে কালার, এই হলো আমাদের কালার অ্যাট্রিবিউট। তারপর দেখি আমাদের কি কি অ্যাট্রিবিউট ওরা আমাদেরকে শেখাবে। তো এখানে আমাদের একটা সাজেস্ট করতেছে যে ইউ উইল লার্ন মোর অ্যাবাউট স্টাইলস ইন আওয়ার এইচটিএমএল স্টাইলস চ্যাপ্টার। তো দেখি ওদের এইচটিএমএল স্টাইল চ্যাপ্টারে গিয়ে কি হয়। দেখেন এই যে আমরা একটা জিনিস অ্যাড করছিলাম না একটু আগে, যে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে, এখন ওদেরও এখানে সেম জিনিসটাই দেওয়া। ক্লিক করলাম, আরেকটা পেজে নিয়ে যায় নাই, ওরা হচ্ছে ওই পেজেই আমাদেরকে রাখলো, কিন্তু আমরা চাই আমরা নতুন একটা পেজে ওপেন করবো। সেখান থেকে আমি আমার মাউসের ওই যে যেটা দিয়ে স্ক্রলার, ওইটাতে ক্লিক করলাম, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। একটা ট্যাব ওপেন হয়েছে, ওপেন হয়ে এখানে ওরা হচ্ছে বিভিন্ন কালার টালার অ্যাড করছে। তারপরে এই যে এখানে বলে দিছে কিভাবে স্টাইল অ্যাড করতে হয়। প্রথমে যে প্রপার্টি, আর এটাকে বলা হয় ভ্যালু। এই যে আমরা যে স্টাইল অ্যাড করছি না, যে কালার ইকুয়াল কালার কোলন গ্রিন,
এই কালার এই অংশটাকে বলা হয় প্রপার্টি, আর এই অংশটাকে বলা হয় ভ্যালু। মানে অ্যাট্রিবিউটের ভিতরে, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় প্রপার্টি, একটাকে বলা হয় ভ্যালু। এই থিওরিটিক্যাল অনেক জিনিস আছে, প্রথমে একটু নতুন লাগবে, তারপর আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন। ওকে, এখন নতুন একটা অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউট তো আগেরটাই স্টাইল অ্যাট্রিবিউট, আমরা নতুন একটা প্রপার্টি সম্পর্কে জানবো, যে প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা অনেক সময় দেখি না যে অনেক ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড থাকে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকে এবং ফন্ট গুলা সব হচ্ছে হোয়াইট কালার ও রেড কালার ও গ্রিন কালার থাকে। তা আমরা যদি চাই আমাদের এই যে পুরো ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব, লাইক ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইয়েলো করতে পারি, তো এখন এই পুরো ওয়েবসাইটটা কারো ভিতরে কন্টেইন করা, দেখেন তো আমাদের এই বডি ট্যাগের মধ্যে সবকিছু কন্টেইন না, সবকিছু আছে না এই বডি ট্যাগের ভিতরে? ইয়েস আরো ভাই। তো আমি যদি বডি ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ অ্যাড করি, স্টাইল ট্যাগ সরি স্টাইল অ্যাট্রিবিউট, দেন প্রপার্টিটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাক, দেখেন আগে ওরা সাজেস্ট করতেছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি? ইয়েলো, YELLO, ইয়েলো। এবার জাস্ট এটাকে রিলোড করেন, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, হলুদ কালার। আপনি এখানে যে কোনো কালার অ্যাড করতে পারেন, ইয়েলো, আর আমি যদি একটু এটাকে লাইক লাইট বানাতে চাই, ইয়েলো লাইট একটু নিচে নামায় দিলাম, সো দিলাম, রিলোড করি, এই যে তাহলে একটু হচ্ছে গাঢ় ইয়েলো আসে নাই, একটু মানে সিম্পল লাইটের মধ্যে ইয়েলো আসছে। এটা হচ্ছে কি, এটাকে বলে RGB কালার। RGB কালারের নাম শুনছেন? শুনছি ভাই। RGB, আর মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর একটা এ দিয়ে জানি কি বোঝায়, মনে আসতেছে না। আচ্ছা, এটা আপনাদের হোম টাচ থাকলে আমারে বললেন তো, এ দিয়ে কি বোঝায়? হ্যাঁ, বুঝি নাই। তবে নাম শুনছি। হ্যাঁ, এ দিয়ে কি জানি বোঝায়, আপনার হোম টাচ থাকতো, এটা আমাকে বললেন এ দিয়ে কি বোঝায়। তার মানে এটা RGB কালার। তো RGB কালারটা কিভাবে অ্যাড করলাম একবার খেয়াল করেন। প্রথমে আমার যে কালারটা, সেই কালারটা আমি লিখছি ইয়েলো। তারপর এই যে এখানে কালার যে সিম্বলটা আছে, এটাতে কারশন নিছি, নিয়ে এটাকে আমি একটু হচ্ছে এখানে সিলেক্ট করলাম যাতে একটু লাইটে থাকে, তারপরে এটা লিখলাম, শেষ। তো এবার যদি আমি এখানে যাই, খেয়াল করেন আমাদের একটু ডার্ক হয়ে গেছে, কিন্তু আমরা চাই একটু লাইটের মধ্যে, সো এটাতে ক্লিক করলাম, একটু লাইট চাই, একটু লাইটের দিকে নিয়ে গেলাম, দেন এটাতে এসে আমরা একটু রিলোড করলাম, এই যে একটু লাইট হয়েছে। তো এইভাবে আসলে একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করা যায়। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি পুরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার না দিয়ে খুব মজার একটা কাজ করা যায় এখানে, আমরা এই বডিটার ভিতরে এটা না দিয়ে আমরা এটা ব্লকস এর মধ্যে দিব, তারপর আমরা কন্টাক্টের মধ্যে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এখানে দিব যে আগে স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার। কালারটা কি দিতে পারি, লাইক আমরা ব্লকসে দিছি এটা, এখানে দিতে পারি সাপোজ অ্যাকোয়া কালারটা দিই, দিয়ে আমি রিলোড করি, তাহলে দেখেন আমার ব্লগের একটা কালার, আমার কন্ট্যাক্টের একটা কালার হয়ে গেছে। আমি চাইলে হেডার একটা কালার দিতে পারি, এই যে ডিপের মধ্যে। কেন এখানে এই যে দেখেন ডিপটা কেন ইউজ করছে এবার বুঝতে পারছেন? আমরা আলাদা একটা সেকশন এখানে মানে বুঝতে পারতেছি এখন, এই যে ডিভের যে মূল কাজগুলা এখন বুঝতে পারতেছি যে আমরা, স্পষ্টভাবে বোঝা যাইতেছে এখন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারতেছেন যে কোন ট্যাগটার স্পেসিফিক ইউজেসটা? জি ভাই। মারুফ ভাই বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। মারুফ ভাই, জি ভাইয়া, জি ভাইয়া। আপনার কথা খুবই লো সাউন্ড। ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা, সো এই হলো এরপর ছিল আলফা। আলফা, ওকে ফাইন, থ্যাংক আলফা। ইউ। আচ্ছা, সো এরপরে টাইটেল অ্যাট্রিবিউট কালকে দেখবনি। ওকে, সো এই হচ্ছে আসলে আমাদের আপাতত এতটুকু জানলেই হবে। অলওয়েজ কোয়াট অ্যাট্রিবিউট, উই রিকমেন্ড কোয়াটস, ওকে, এখানে আর সিঙ্গেল ও ডাবল কোটেশন, এগুলো পরে দেখলেও হবে। চ্যাপ্টার সামারি শেষ, দেন আমরা হেডিং এ চলে যাই। ওকে, সো আজকে আমরা না আগাই, যতটুকু করছি অতটুকু বাসায় হচ্ছে প্র্যাকটিস করেন।
সো আমরা কোর্স আউটলাইনটা কতটুকু রাখলাম, তো এখান থেকে কানেক্ট এইচটিএমএল পেজ টু অ্যানাদার একটা হচ্ছে আমাদের টপিক অ্যাড করতে পারি, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট এই তো ক্লাস 2 তে আমরা এগুলাই শিখলাম। দেন কালকে হলো আমাদের ক্লাস 3। ক্লাস 3 তে ইনশাআল্লাহ we will start from HTML headings। আমরা HTML হেডিং সম্পর্কে অবশ্য আমরা আগেই ক্লিয়ার করে ফেলছি, বাট ওরা ফন্ট সাইজ নিয়ে কিছু আলোচনা করছে, এগুলো আমাদেরকে জানতে হবে। সো আমরা কালকে HTML হেডিং থেকে শুরু করব। স্টার্ট ফ্রম HTML। ওকে, এবার আপনারা আমাকে একটু বলেন যে আপনাদের আজকে পুরো ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। আমার ভাইয়া সবকিছু ক্লিয়ার। ওকে গ্রেট। তাহলে ফারুক ভাই কালকে ক্লাসের আগে আমাকে পুরো সাইটটা বানাই দিবেন। ইনশাআল্লাহ পুরো সাইটটা বানাই দিবেন। ক্লাস টাইমটা কখন? কালকে কালকে তো রাতে 9টা। শনিবার কখন টাইম দিছেন? 9:30 না? জি ভাই। সো মারুফ ভাই আমাকে এরকম সেম টু সেম একটা ওয়েবসাইট বানাই দিবেন কাইন্ডলি, যেখানে যেটা যাচ্ছে। এন্ড রেজা ভাই আপনি হচ্ছে যদি টাইম দেন এটা মোবাইলে বানানোই পসিবল, আপনার প্যাশনের উপর নির্ভর করে আপনি পারবেন কি। জি ভাই, পসিবল। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো উঠি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আপনাদের? জি না ভাই, আপাতত নেই। ওকে গ্রেট। ঠিক আছে, তাহলে কালকে সারাদিন কোনো রিসোর্সের ভিডিও দেখতে হবে না। আমি আজকে যতটুকু শিখাইছি ক্লাস রেকর্ড আপলোড করে দিব। আপলোড করে দিলে তারপরে হচ্ছে আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন। ওকে জি হৃদয় ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম। টেক কেয়ার ভাইয়া।